হ্যালো এভরিওয়ান, দিস ইজ রোকন ফ্রম ভার্চুয়াল হিরো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো দেখতে দেখতে আমরা কিন্তু আজকে 10 নম্বর ক্লাসে চলে আসলাম। প্রায় অর্ধেক ক্লাস আজকে আমাদের হতে যাচ্ছে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং আজকে মূলত আমরা কথা বলবো ওয়েব রিসার্চ নিয়ে। এবং আমি প্রথমে বলছি আপনাদের, এখন আবার বলি, আমি এখন পর্যন্ত যত আর্নিং করছি বা যত কাজ করছি তার অর্ধেকের বেশি ছিল এই ওয়েব রিসার্চ নিয়ে। তো আমরা একটু দেখব যে আসলে ওয়েব রিসার্চ বিষয়টা কি, বা আপনি যদি যে কোনো ফ্রিল্যান্সারকে, যারা ডেটা এন্ট্রি নিয়ে কাজ করে, এই সেক্টরে যারা কাজ করে, সোহেল রানা স্যারের পরিচিত যারা আছেন, তারা স্যারকে যদি আস্ক করেন যে আপনি আপনার টোটাল আর্নিংয়ে কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, স্যার দুইটা কথা বলবে। একটা বলবে ভিলুকআপ এবং আরেকটা বলবে ওয়েব রিসার্চ। স্যার বলবে যে আমি এখন পর্যন্ত যত আর্নিং করছি তার 50%-এর বেশি হচ্ছে ভিলুকআপ দিয়ে, এবং তারপরেরটা হচ্ছে ওয়েব রিসার্চ। কারণ ওয়েব রিসার্চ বিষয়টা আসলে এরকমই যে এটাতে আপনার দরকার পড়বেই, শুধুমাত্র যে কাজ করার সময় এটা না, আপনার দৈনন্দিন জীবনেও দরকার পড়বে। তো চলেন আমরা একটু দেখি যে আমি যে একটা কথা বললাম আপনাদের সেটা আসলে কতটুকু সত্য। আমি যেটা করব, আমি স্ল্যাকে আসলাম, এখানে এসে আমি একটু সার্চ করি, জাস্ট রিসার্চ লিখে, জাস্ট রিসার্চ লিখে যদি আমি সার্চ করি, এরপরে এটা শুধু মার্কের সাথে আমি করে দেই। ওকে, তো দেখেন এখানে 172টা রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে রিসার্চ কথাটা মার্ক আমারে বলছে। তো চলেন একটু দেখি যে আসলে কেমন ধরনের হয় বিষয়গুলো। দেখেন একটা হচ্ছে 12 এপ্রিল, কি বলতেছে, 1 hour অফ রিসার্চ টুডে। দেখেন কি বলতেছে, লগ ইনটু amazon.com and search for credit repair books, then look at the reviews, look at the comments people asking question, এবং তারপরে বলতেছে অলসো লুক ফর কমেন্ট ওয়ার পিপল সেড দ্যাট দ্য বুক হেল্প দেম ওভারকাম সামথিং। সো এই ইনস্ট্রাকশনটুকু দেখে কেউ কি কিছু বুঝলেন? এতটুকু দেখে এই ইনস্ট্রাকশনটা দেখে কে কি বুঝলেন একটু জানাবেন। সবাই একটু পড়েন, পড়ে আমাকে একটু জানান এই ইনস্ট্রাকশনটা দেখে কি বুঝলেন। জি ভাই, এটা ভাই যে অ্যামাজনে ক্রেডিট রিপেয়ার বুকস এর রিসার্চ করতে বলছে। ওকে, হ্যাঁ, একজন ভাই রেসপন্স পাইলাম আমরা। রিভিউ গুলা দেখতে বলছে মেবি মনে হয়। ওকে, হুম, ক্রেডিট রিপেয়ার বুক বলতে এটা যেটা আছে, আহ, আচ্ছা, ভাইয়া আপনাকে বলছে অ্যামাজনে লগ ইন করতে হুম বলছে হুম এন্ড সার্চ করতে বলছে যে ক্রেডিট রিপেয়ার বুকস, হুম হুম দেন লুক এট দ্য রিভিউজ গুলো দেখতে বলছে হুম এন্ড লুক ফর কমেন্টস, মানে কে কি কমেন্ট করতেছে এবং কোয়েশ্চেন করতেছে সেগুলো দেখতে বলছে এন্ড অলসো কমেন্টস, মানে সেট দ্য বুক, তাদেরকে কমেন্ট গুলো রিপ্লাই দেবো। ওকে। সো এখানে আসলে ক্লায়েন্ট যেটা হেল্প বল, করে। রাইট। সো ক্লায়েন্টের যে চারটা এখানে আছে দেখেন, প্রথমে বলতেছে তুমি amazon.com-এ যাবা, দেন ক্রেডিট রিপেয়ার বুকস লিখে সার্চ করবা। সো এখানে কিওয়ার্ড নামে একটা বিষয় আছে। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে আপনি জাস্ট এইটা, ক্রেডিট রিপেয়ার বুকস, যে জিনিসটা নিয়ে আমি সার্চ করলে বিস্তারিত পাবো। তো amazon.com আমি যাইতে বলতেছে, দেন বলতেছে ক্রেডিট রিপেয়ার বুকস, এটা লিখে তুমি এই কিওয়ার্ড লিখে সার্চ করো। দেন তুমি যে রেজাল্টগুলো পাবা সেগুলোর রিভিউগুলো একটু দেখো, লুক অ্যাট দ্য রিভিউজ। ওকে, ভালো কথা। এরপর বলতেছে কমেন্টগুলো দেখো, যেখানে পিপল আস্ক করতেছে, বিভিন্ন কোশ্চেন আস্ক করতেছে। ভালো কথা এটা। এরপরে বলতেছে এটাও দেখো যে যেখানে পিপল বলতেছে যে না এই বইটা আমার হেল্প করছে। মজার বিষয় হচ্ছে দেখেন এখানে মার্ক ক্লেবন কিন্তু তার নিজের বইয়ের কথা বলে নাই। মার্ক ক্লেবন যেটা করতেছে, তার কম্পিটিটর যারা আছে, কারণ মার্ক ক্লেবনের ক্রেডিট রিপেয়ারের উপর 12টা বই আছে, তো তার কম্পিটিটর যারা আছে তাদের কমেন্টগুলো কিন্তু দেখতে বলছে। তো এখানে আপনি এটা আমরা আগামী দিনে যে ক্লাসটা আছে কম্পিটিটর রিসার্চ, এই বিষয়টাতে আমরা আরো বিস্তারিত দেখব যে কম্পিউটার রিসার্চ কেন দরকার, কেন করে, এই বিষয়গুলো আমরা দেখব। বাট এখানে দেখেন ছোট্ট একটা এটা রিকোয়ারমেন্ট ছিল। আচ্ছা, ভালো কথা, ওইটা তো ভাই রিসার্চ খুব বেশি হইলো না, বাট পরেরটা একটু দেখেন। আচ্ছা, এখন জয়েন রিকোয়েস্ট আসছে, ওকে। সো আমরা এবার যেটা করব, আমরা এইটা একটু দেখব, ফেব্রুয়ারি 10, 2021 কি বলতেছে, সবাই একটু পড়েন। সবাই একটু রিকোয়ারমেন্টটা পড়েন।
সবাই একটু রিকোয়ারমেন্টটা পড়েন প্লিজ, এবং পড়া শেষ হলে আপনি একটু বলার চেষ্টা করেন, আপনি নিজে একটু বোঝার চেষ্টা করেন, দেন বলার চেষ্টা করেন যে এখানে ক্লায়েন্ট আসলে কি বলছে। কেউ কেউ বলবেন আমাকে এখানে ক্লায়েন্ট আসলে কি বলছে? জি ভাইয়া, একটা বলছে যে আই নিড 4 ডিফারেন্ট স্পিকার এগ্রিমেন্ট টেমপ্লেটস দ্যাট আই ক্যান ইউজ। মানে বলছে যে এখানে 4টা বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট টেমপ্লেটস, মানে ওকে, তাই বা এখানে ক্লায়েন্টের 4টা টেমপ্লেট দরকার যেগুলো সে ইউজ করতে পারবে এবং ওকে, যেগুলো সে এডিট করতে পারবে, ওকে, এন্ড যেগুলোতে সিকিউরিটি মনিটরিং করতে করে রিপোর্ট এন্ড গিভ দা কি পয়েন্ট গুলো রিপোর্ট করতে হবে। ওকে। সো দেখেন এখানে আসলে দুইটা কাজ, হ্যাঁ, উপরেরটা 30 মিনিটের, পরেরটা 1 ঘন্টা আমার সময় দিছে। আচ্ছা, তার আগে একটা বিষয় কিন্তু আপনার ক্লিয়ার হওয়া দরকার, এটা কিন্তু আমার সিডিএম এর বাইরে কাজ। সিডিএম বলতে কি, আমার সিডিএম এর যে আমার টাইম আছে সেটার বাইরে মার্ক লেবনের সাথে এটা আমার পার্সোনাল কন্ট্রাক্টের কাজ, যে যার কারণে আমি এগুলো আপনাদের দেখাইতে পারতেছি, বাট সিডিএম এর কোনো কিছু কিন্তু আমি আপনাদের দেখাইতে পারবো না। এটা মার্ক লেবনের সাথে আমার ব্যক্তিগত কাজ, জাস্ট ব্যক্তিগত কাজগুলো দেখাইতেছি আপনাদের। তো দেখেন এখানে আসলে দুইটা কাজ, দুইটা রিকোয়ারমেন্ট। প্রথমে বলতেছে আই নিড 4 ডিফারেন্ট স্পিকার এগ্রিমেন্ট। সো দেখেন এখানে আমার কিওয়ার্ডটা কি, স্পিকার এগ্রিমেন্ট টেমপ্লেটস, মানে এই জিনিসটা লিখে যদি আমি সার্চ করি তাহলে কি আমি রেজাল্টটা পাইতে পারি। তো আমাকে যেটা করতে বলছে যে 4টা স্পিকার এগ্রিমেন্ট টেমপ্লেট তুমি খুঁজে বের করো। ওকে, এবং আরেকটা শর্ত দিছে যেগুলো আমি কি করতে পারি, এডিটেবল টেমপ্লেট, যেগুলো আমি এডিট করতে পারবো। কেউ আমাকে একজন বলেন তো যে এডিটেবল টেমপ্লেট এটার মানে আমাকে কোন ফাইল খোঁজা লাগবে, কি ধরনের ফাইল? ভাইয়া এআই ফাইল। এআই পিএইচডি। ওকে, বাট আমার ক্লায়েন্টের তো ভাই এত সময় নাই, সে ডিজাইন নিয়ে কাজ করবে। তাহলে ভাইয়া ক্যানভা। না ভাইয়া, ডিজাইন পার্ট বাদ দিয়ে, ডিজাইন পার্ট বাদ দিয়ে। ডক্স ফাইল। হ্যাঁ, তার দরকার গুগল ডক্স ভাইয়া। হ্যাঁ, তার দরকার হচ্ছে ডক ফাইল বা এমএস ওয়ার্ড ফাইল। মূলত এমএস ওয়ার্ড ফাইল, কারণ ক্লায়েন্ট প্রথমে যেটা করে এগ্রিমেন্টটা ওয়ার্ড ফাইলে লেখার পর তারপরে সেটা প্রিন্টিং এ যখন এতি যায়, আপনার ডিজাইনের কাছে যায়, তখন ডিজাইনার সেটা সুন্দর করে গুছাই টুছাই দেয়। বাট ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্টকে আমাকে ডেলিভার করতে হয় ওয়ার্ড ফাইল, যেখানে সে তার নিজের পছন্দ মতো লিখে দেন সবকিছু করে সেটা ডিজাইনারের কাছে পাঠায়, দেন ডিজাইনার ওইটাকে এগ্রিমেন্টটাকে একটু ডিজাইন করে দেন আমাদের যার সাথে এগ্রিমেন্ট তার কাছে পাঠায়। ওকে, পরেরটা দেখেন কি বলছে, বলছে একটা ফাইল সে আমাকে দিচ্ছে পিডিএফ ফাইল, এবং বলতেছে রিড দিস এডাব্লিউএস সিকিউরিটি মনিটরিং রিপোর্ট অ্যান্ড গিভ মি দ্য কি পয়েন্টস, গিভ মি দ্য কি পয়েন্টস। সো আজকে আপনাদের অ্যাসাইনমেন্টের একটা থাকবে এইটা, আপনাদের এই ফাইলটা দিয়ে দেওয়া হবে এবং আপনাদের কি পয়েন্ট খুঁজে বের করতে হবে। তার আগে আমি বলে দিব কি পয়েন্ট কিভাবে খুঁজে বের করে। ওকে, আমরা এই কাজটা দেখলাম। এরপর আমরা একটু দেখি, দেখেন এখানে সে কি বলতেছে। আচ্ছা, আমি এটা সিমোর করি। ওকে, দেখেন এখানে কি বলতেছে, বলতেছে 1 hour research these 2 security software and let me know how they can protect my software with their security platform. দেখেন দুইটা সাইট দিছে। সো আসলে আপনাদের এগুলো দেখানোর রিজনটা কি, জাস্ট এগুলো দেখানোর রিজন হচ্ছে আপনাকে এইটা বোঝানো বা এইটা বিশ্বাস করা যে আমরা এখন থেকে সামনে যা কিছু দেখবো সেটা দিয়েও আর্নিং পসিবল। দেখেন চলতেছে কিন্তু, টেক প্লিজ টেক 3 hours and research following. ওকে, দেখেন এটাও একটু ইন্টারেস্টেড, দেখেন লম্বা একটা লিস্ট ধরাই দিছে এবং সেখানে বলতেছে কি দেখেন, হোয়াট ইজ অ্যান্ড হাউ ডু ইউ ইউজ ইট ইনক্লুডিং থ্রেট মনিটরিং। মানে এই রিকোয়ারমেন্টগুলো আপনাকে ফিল আপ করতে হবে রিসার্চ করার সময়, দেন একটা রিপোর্ট তাকে দিতে হবে। এগুলো সব হচ্ছে এক একটা শর্ত যেগুলো আপনার ফিল আপ করতে হবে। এরপরে দেখেন আরেকটা কথা বলছে, প্লিজ স্পেন্ড 1 hour and research the following, how to move lead down the sales funnel. তো মনে করেন যে এই কাজটা নিয়ে আমরা কাজ করব, আমাদের ক্লায়েন্ট আমাদের বলছে যে আমাকে এই ফাইলটা দাও, যে প্লিজ স্পেন্ড 1 hour and research the following, নিচে টু ফলোইং কি বলতেছে, হাউ টু মুভ লিড ডাউন দ্য সেলস ফানেল। আমরা যদিও বুঝি না এটা আসলে কি, আপনার কাজটা কি, ক্লায়েন্ট যখন আপনাকে কোনো একটা টপিকে রিসার্চ করতে বলবে তখন আপনি অবশ্যই কি করবেন, গুগলে রিসার্চ করবেন। এখন তার আগে কথা আছে কিছু, গুগলটা আসলে কি,
গুগল, আপনি এসে যে গুগলে সার্চ করতেছেন, গুগলটা আসলে কি? গুগল হচ্ছে বলা যায় একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন বলতে কি, দুনিয়াতে যত সাইটগুলো আছে, যে সাইটগুলো মনে করে তাদের ইনফরমেশনগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করবে, তারা গুগলের সাথে কানেক্টেড। মানে ব্যাপারটা এইরকম যে গুগলের যে এআই বটগুলো আছে সেগুলো আপনার সাইটে ঘুরে বেড়াবে এবং ইনফরমেশন গ্র্যাব করে সে নিয়ে আসবে। এবং যখনই কেউ সার্চ করবে একটা নির্দিষ্ট কিওয়ার্ড, এবং ওই কিওয়ার্ডটা যেখানে থাকবে গুগল সেটাকে টেনে নিয়ে আসবে এখানে। আর এই কিওয়ার্ড কে কত বেশি ইউজ করছে, কে কতভাবে ইউজ করছে, এগুলোর উপর ডিপেন্ড করে সাইটগুলো আসলে র্যাঙ্কিং হয়। অনেক সময় দেখবেন যে আপনি রেজাল্ট দেখতে যাচ্ছেন, আপনি লিখছেন এডুকেশন বোর্ড রেজাল্ট, আপনি জাস্ট লিখছেন এডুকেশন বোর্ড এডুকেশন বোর্ড রেজাল্ট। মজার বিষয় হচ্ছে অনেক সময় দেখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট এটাও 2-3 নম্বরে চলে আসে, 1 নম্বরে অন্য একটা সাইট থাকে। বা আপনি যদি লেখেন যে এসএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট 2020 মনে করেন, আপনি দেখবেন অনেক, এখন যদিও এখানে দেখাইতেছে প্রথমেই, বাট অনেক সময় দেখবেন কিছু কিওয়ার্ডের জন্য আমাদের সরকারি সাইটটা নিচে পড়ে যায় এবং কিছু সাইট যেগুলো ব্যক্তি মালিকানাধীন সেগুলো উপরে চলে আসে, যেরকম যে এইরকম এই সাইটগুলো উপরে চলে আসে। সেটা, এটা হচ্ছে শুধুমাত্র এসইওর খেলা, মানে সাইটগুলো সেভাবে এসইও করা। যারা ডিজিটাল মার্কেটিং করতেছেন বা শিখবেন ভবিষ্যতে, তারা প্রমোট বিষয়গুলো করা আরো। হচ্ছে ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া সাইটগুলো প্রমোট করা হয় কিনা কি ভাইয়া ওই যে এসইও থেকে? হ্যাঁ হ্যাঁ, এসইও করে এবং মার্কেটিং করে সেটা প্রমোট করা হয়। মানে গুগলকে বোঝানো হয় যে না, এই রেজাল্টটা আমার এখানে বেটার আছে, আমার এখানে সবচেয়ে বেশি আছে, এরকম টাইপের বোঝানো হয়, এবার গুগল সেটা আগে শো করে। সো গুগলটা কি? গুগল হচ্ছে ওয়ান কাইন্ড অফ সার্চ ইঞ্জিন, এবং শুধুমাত্র সার্চ ইঞ্জিন গুগলই না, আরো কিছু সার্চ ইঞ্জিন আছে। এবং আপনাদের কাছে আমি জানতে চাই, বাংলাদেশেরও একটা সার্চ ইঞ্জিন আছে, আমরা কি সেটা নাম জানি? যদি আরেকটা কয়েকদিন আগে, পিপিলিকা ভাইয়া। হ্যাঁ কয়েকদিন আগে নতুন একটা সার্চ ইঞ্জিনের কথা আমরা শুনতে পাইলাম, যদি আমার নামটা এই মুহূর্তে মনে নাই। বাট আমাদের বাংলাদেশের প্রথম যে সার্চ ইঞ্জিন যেটাকে ঘোষণা দেওয়া হয়েছে বা ইয়া করা হয়েছে, সেটা হচ্ছে পিপিলিকা। এবং পিপিলিকাকে বলা হয় বাংলার প্রথম সার্চ ইঞ্জিন। কিন্তু দুঃখের বা কষ্টের হলো এটাই সত্য যে পিপিলিকা পিপিলিকার মতো স্লো। আমি এখন জানি না এটা আসলে কতটা ফাস্ট হয়েছে, বাট পিপিলিকা পিপিলিকার মতোই স্লো ছিল। বাট এখন হয়তো বা তারা এটাকে আপডেট করছে হয়তো বা। বাট এটা কিন্তু গর্বের যে আমাদের দেশের একটা সার্চ ইঞ্জিন আছে, যারা জানতেন না তাদের কাছে হয়তো ইনফরমেশন পৌঁছে দিলাম। তো বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন যেটাকে বলা হয় পিপিলিকা, পিপিলিকা.com। যদিও নতুন আরেকটা সার্চ ইঞ্জিনের কথা কয়েকদিন আগে শুনলাম, বাট আমার এই মুহূর্তে মনে নাই নামটা। এবং আরেকটা কিন্তু সার্চ ইঞ্জিন আছে, আরো কিছু সার্চ ইঞ্জিন আছে, যেমন আরেকটা আছে বিং। আপনারা যারা মাইক্রোসফট ইডিজি ইউজ করেন, এটার ডিফল্ট সার্চ ইঞ্জিন হচ্ছে বিং, বিআইএনজি, বিং.com। আপনি যদি এখানে কোনো কিছু সার্চ করেন, আপনি বিং এ এসে গুগল সার্চ করেন, তাহলে কি দেখায় আসলে সেটা আমরা একটু দেখি। দেখবেন রেজাল্ট আসতেছে যে মাইক্রোসফটের বিং, মাইক্রোসফটের বিং। আর গুগল সার্চ ইঞ্জিন তো হচ্ছে গুগলেরই। ওকে, তো সার্চ ইঞ্জিনের বিষয়টা আমরা মোটামুটি সবাই জানি। আমরা না জানলেও সার্চ ইঞ্জিন কি, এটা না জানলেও সার্চ ইঞ্জিন ইউজ করি আমাদের দৈনন্দিন প্রয়োজনে। তো সেটা নিয়ে আসলে খুব বেশি কথা আমরা না বাড়াই। কিওয়ার্ডের বিষয়টা হচ্ছে কি? কিওয়ার্ডের বিষয়টা হচ্ছে আপনাকে সব সময় ক্লায়েন্ট যে কাজটা দিবে বা আপনি যখন কোনো রিসার্চ করবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে কি লিখলে আমি সে অ্যান্সারটা বেটার পাবো। বাট মজার বিষয় হচ্ছে গুগল আপনি যাই লেখেন অ্যান্সার পাবেন। আপনি যদি লেখেন হাউ টু হ্যাক গুগল, হাউ টু হ্যাক গুগল, মজার বিষয় হচ্ছে আপনি সেটা রেজাল্টও পাবেন। একটা দুইটা না, আপনি কয়েক হাজার রেজাল্ট পাবেন। হাউ টু হ্যাক গুগল লিখলেও আপনি রেজাল্ট পাবেন। ওকে, সো সার্চ ইঞ্জিনের বিষয়টা ইন্টারেস্টিং। আপনি যত ভালোভাবে কাজে লাগাবেন এটাকে, আপনার সার্চ স্কিল যত ভালো হবে, আপনার রেজাল্ট গ্র্যাব করা তত সুবিধার হবে। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে ক্লায়েন্ট আমাদের যে কাজটা দিল সেটা আমরা কিভাবে করব, একদম সিম্পল। আমরা জাস্ট ক্লায়েন্ট যা বলছে সেটা রিসার্চ করলাম। আমি মূলত যেভাবে করি, আমি সরাসরি সার্চ করি, মানে পুরোটা দিয়ে সার্চ করি না, আমি কিওয়ার্ড খুঁজি যে কোনটা দিয়ে সার্চ করলে বেটার পাওয়া যাবে, আমি সরাসরি সার্চ করলাম। দেখেন, আপনি যেটা ওপেন করবেন, আপনার কাছে মানে কয়েকশো লিঙ্ক চলে আসবে, যেখানে আর্টিকেল পেজ চলে আসবে, যেখানে এগুলো বলা হয়েছে। এবং আপনারা কালার চেঞ্জ দেখলে বুঝতে পারবেন যে আমি এই লিঙ্কগুলোতে ক্লিক করছি এবং
আপনার দেখতে যে ফার্স্ট পেজে যা ছিল মোটামুটি সবগুলোই আমি চেক করছি। তো আপনি যখন ক্লায়েন্টের জন্য একটা রিপোর্ট তৈরি করবেন বা রিসার্চ করবেন, তখন অবশ্যই প্রথম কাজ হচ্ছে আপনাকে নিজেকে বুঝতে হবে ক্লায়েন্ট কি চাচ্ছে। এটা হচ্ছে প্রথম শর্ত। ক্লায়েন্ট কি চাচ্ছে এটা আপনাকে আগে বুঝতে হবে। যেমন দেখেন ক্লায়েন্ট আমার কি চাইতেছিল, ক্লায়েন্ট চাইতেছে হাউ টু মুভ এ লিড ডাউন দ্য সেল ফানেল, মানে উনি জাস্ট জানতে চাচ্ছেন সেল ফানেলে একটা লিড কিভাবে টেনে নিয়ে আসা যায়, এইরকম একটা কিছু জানতে চাচ্ছেন। সো এই বিষয়ে যখন আপনি জানলেন, এরপরে আপনার কাজ হচ্ছে যে এই আর্টিকেলগুলো আসলে পড়া, অবশ্যই পড়া। আপনি জাস্ট যদি মনে করেন যে এখান থেকে 2 লাইন কপি করব, এখান থেকে 2 লাইন কপি করব, এখান থেকে 2 লাইন কপি করব, হ্যাঁ আপনি করতে পারেন। আপনি হয়তো এভাবে একটা কাজ করতে পারেন, একটা। বাট এটা মাথায় রাখবেন, আপনি যে ক্লায়েন্ট আপনাকে কেন এটা দিচ্ছে, ক্লায়েন্ট কিন্তু চাইলে সে নিজেও গুগল সার্চ করতে পারতো, বাট ক্লায়েন্ট গুগলে সেটা সার্চ না করে 10টা আর্টিকেল না পড়ে আপনাকে কেন দিচ্ছে, এটা রিজন হচ্ছে ক্লায়েন্টের কাছে সেই সময়টুকু নাই। ক্লায়েন্ট চাচ্ছে আপনি অ্যাটলিস্ট 10টা আর্টিকেল পড়েন, দেন 10টা আর্টিকেল থেকে আপনি যা কিছু বুঝতে পারলেন সেটার একটা কম্বাইন্ড রিপোর্ট ক্লায়েন্টকে দেন। ক্লায়েন্টের চাওয়া কিন্তু এইটা। এবং আপনার অবশ্যই এটা মাথায় থাকবে, আপনি একটা আর্টিকেল পড়ে কখনো রিপোর্ট করবেন না। আপনি অবশ্যই অ্যাটলিস্ট ফার্স্ট পেজের যে কয়টা আছে, ফার্স্ট পেজের সে কয়টা আর্টিকেল একটু দেখবেন, দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন রিপোর্টটা কিভাবে করবেন। আমি এবার দেখি। তো দেখেন এখানে আসলে অনেক কথা বলছে, ইমেল মার্কেটিং, প্রথমে বলছে লিড কিভাবে ক্রিয়েট করতে হয়, ভালো কথা। তারপর ই বুকের কথা বলছে, ই বুক যদি আপনি দেন তাহলে মোর ইনফরমেশন পাবেন। মেইন কথা হচ্ছে আপনি আর্টিকেলটাকে পড়বেন। এখন বলতে পারেন ভাই এত বড় আর্টিকেল আসলে এখন আপনার কাছে বড় মনে হইতেছে, বাট আপনি যখন দেখবেন পড়া শুরু করছেন, দেখবেন এগুলো আর বড় মনে হইতেছে না আপনার কাছে। তখন মনে হবে এই তো জাস্ট হাতে গোনা কয়েক লাইন। বাট আপনাকে পড়া শুরু করতে হবে, আপনাকে পড়তে হবে, এবং আপনাকে এই বিষয়টাতে ঢুকতে হবে। আপনাকে এটা বুঝতে হবে যে আপনি এমন একটা রিপোর্ট ক্লায়েন্ট চাচ্ছে যেটা পড়ে ক্লায়েন্ট এই বিষয়টা ক্লিয়ার হবে। যেমন দেখেন আমি যে রিপোর্টটা দিচ্ছি ক্লায়েন্টকে সেটা একটু ওপেন করি। দেখেন আমি বলছি যে ক্লায়েন্ট যেটা দিচ্ছে ভালো কথা, দেন দেখেন আমি কিন্তু সেই জিনিসগুলো ক্লায়েন্টকে বলছি যে কন্টেন্ট মার্কেটিং, রাইজ অ্যাওয়ারনেস, তার আমি বুঝাই বলছি যে প্রথমে আমার অ্যাওয়ারনেস রাইজ করতে হবে। এই ইনফরমেশনগুলো কিন্তু আমি জাস্ট কপি পেস্টই করছি। সত্য কথা, আপনি যদি দেখেন দেখবেন কপি পেস্টই করেছি, কিন্তু সব লাইন না বা সব কিছু না। আমি আগে 10টা আর্টিকেল একসাথে ওপেন করছি, 10টা আর্টিকেলে আগে পড়ছি, তারপরে কিন্তু রিপোর্টটা করা শুরু করেছি। মেইন কথা হচ্ছে আমি আগে নিজে জ্ঞানটা নিয়েছি, এরপরে কিন্তু রিপোর্টটা শুরু করেছি। তো এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। ওকে। এবং এই ক্লায়েন্টের সাথে আমার সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে এই রিসার্চ নিয়ে। দেখেন এখানে আরেকটা রিসার্চ, হাউ টু ট্র্যাক রিটার্ন ইনভেস্টমেন্ট অন কন্টেন্ট মার্কেটিং, সেটাও কিন্তু আমি তাদের দিচ্ছি। সো দেখেন তার সাথে আমার যতগুলো কাজ হয়েছে ম্যাক্সিমামই হচ্ছে রিসার্চ। দেখেন ম্যাক্সিমামই হচ্ছে রিসার্চ। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এবং গুগল ইউজটা আপনার লাইফে সর্বোচ্চ পরিমাণ করতে হবে। আপনি যে এখনো যদি আমাকে কোনো কোয়েশ্চেন করে, আমি আসলে না করি না, আমি বলি ওকে আমি একটু সার্চ করে দেখি। মনে করেন যে আপনি কি করতেছেন, আপনি বাসায় যারা ওই রান্না করতে চান কিন্তু রেসিপি পান না, ভাই সিম্পল গুগল সার্চ করেন। বললাম যে আপনি গুগলে যদি সার্চ করেন হাউ টু হ্যাক গুগল, সেটাও পাবেন। বাট আপনাকে সার্চ করতে হবে, সার্চ করাটা শিখতে হবে মূলত। ওকে। এবার গুগল সার্চ করতে যে আমরা একটা আসলে অবৈধ জিনিস দেখবো, সেটাকে বলে গুগল ডর্ক, সেটাকে বলে গুগল ডর্ক। এবং এই ডর্কটা হচ্ছে গুগল নিষিদ্ধ করছে, কারণ হচ্ছে এই ডর্ক দিয়ে অনেক কিছু করা যায়। দুনিয়ার যত 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 বড় বড় হ্যাকার, মানে ব্যাপারটা ঠিক এরকম ভাবে বলা যায়, সে তত বড় হ্যাকার যে যত বেশি গুগল ডর্ক ইউজ করে। বিষয়টা কি বুঝতে পারলেন? সে তত বড় হ্যাকার যে যত বেশি গুগল ডর্ক ইউজ করে। এখন ব্যাপারটা আসলে সত্য নাকি মিথ্যা সেটা একটু দেখা দরকার। ওকে। তো আমি যেটা করব, আমার স্ক্রিনটা একটু অফ করব। আমার স্ক্রিনটা একটু অফ করলাম। অফ করার একটা রিজন আছে, সেটা আমি আপনাদের বলছি। আমি দেখি আগে খুঁজে পাই কিনা সেটা। আমাকে একটু সময় দিবেন, আমি খুঁজে পাই নাকি একটু দেখি। যদি খুঁজে পাই তাহলে আপনাদের দেখাইতে পারবো। আমাকে একটু সময় দিবেন, এর মধ্যে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন, বাট আমাকে একটু সময় দিবেন। নাকি ভাইয়া একটা জি ভয়েস মেসেজ গ্রুপে
দিছে আচ্ছা শুনছেন মেসেজটা একটু যদি শুনে আমাকে বলেন যে কি বলছে। ওনার কোন আত্মীয় স্ট্রোক করছে, এই আচ্ছা কারণে আচ্ছা, ওনারা আজকে থাকতে পারবে না। ওকে। আচ্ছা সমস্যা নাই, যেহেতু এটা মানে এমন একটা সিচুয়েশন যেখানে বলার কিছু নাই। আচ্ছা আমার কাছে একটা ডর্কের লিস্ট ছিল, সেটা আমি খোঁজার চেষ্টা করছি। ওকে, আচ্ছা যাই হোক, আজকে মনে হয় দেখাতে পারলাম না, বাট ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো একদিন দেখাবো আপনাদের যে ডর্কের ইউজটা কোথায়। সো ডর্ক গ্রুপটা জিনিস অ্যাকচুয়ালি কি? ডর্ক হচ্ছে জাস্ট কিছু কোড। কোড বলতে কি, জাস্ট আপনি যে ইউআরএল দিয়ে সার্চ করেন, সেই ইউআরএল এর আগে পরে কিছু জিনিস লাগানো। যেমন দেখেন এইরকম কিছু জিনিস, ইন টাইটেল, ইন ইউআরএল, ইন টেক্সট, ঠিক এইরকম কিছু জিনিস। এখন বিষয়টা কি আমরা একটু দেখি। ডর্ক লিস্ট উইথ এক্সাম্পল, এসকিউএল ইনজেকশন দিয়ে দেখি আমরা কিছু পাই কিনা। আপনার এক্সাম্পলটা দেখাতে পারলে খুব ভালো হইতো। ওকে, এটা না, ওকে না, এটাও না। আপনাদের যেটা কাজ থাকবে, আপনারা যেটা করবেন যে ডর্ক নিয়ে আপনারা আজকে একটু লেখাপড়া করবেন। গুগল ডর্কটা আসলে কি, লেখাপড়া এই জন্য করবেন যে এটা আপনার অনেক সময় দরকার পড়বে। বাট আমি যেটা চাচ্ছি সেটা তো এই মুহূর্তে পাচ্ছি না। কেন পাচ্ছি না এটাও বুঝতেছি না। ওকে, সাইট, নো, প্রবাবলি আমি আমার হিস্টোরি কোনো এক সময় ডিলিট করছি, যার কারণে সেটা আমি দেখতে পাচ্ছি না। যেমন দেখেন এখানে সুন্দর একটা এক্সাম্পল দিতে পারি, যে এই যে দেখেন আমার ধরেন ক্লায়েন্ট একটা কি চাইছে, ক্লায়েন্ট চাইছে কি যে লিঙ্কডইন থেকে একটা নির্দিষ্ট ক্যাটাগরির ওপর সিইওদের খুঁজে বের করো। এখন আপনি যদি নর্মালি লিঙ্কডইনে যে সিইও লিখে সার্চ করেন, দেন ডেটা যদি কালেক্ট করতে থাকেন, তাহলে যেটা হবে একটা সময় আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা সাসপেন্ড হইতে পারে। বাট আপনি যদি ঠিক এইভাবে সার্চ করেন যে সাইট, দেন তারা ভিতরে সাইটের নাম, তারপর সিইও কিছু ট্যাগ, তো তখন কি হবে, আপনাকে গুগল কি করবে, সিইওদের নাম, যে যারা যারা সিইও আছেন তাদের ইনফরমেশনগুলো আপনার সামনে শো করবে। এবং আপনি যদি এখান থেকে ওপেন করেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা ওপেন হচ্ছে এবং সরাসরি যে সিইও তার প্রোফাইলটা আপনাকে শো করতেছে। তো তখন আসলে এই প্রবলেমটা আর হবে না। বাট আমি যেটা করতে যাচ্ছিলাম সেটা তো দেখাইতে পারতেছি না, এখানে জাস্ট ইউজটা আছে যে কিভাবে ইউজ করে। আচ্ছা আমরা একটা এরকম মনে করে দেখি, ফাইল টাইপ, এই যে পাইছি, এই যে। সো এইটা দেখেন একটা ইন্টারেস্টিং বিষয়, আমার ক্লায়েন্টের যে সাইট সেটা হচ্ছে স্টার্ট আপ ক্রেডিট রিপেয়ার বিজনেস। এইটা যদিও এটা সেকেন্ড সাইট, মেন সাইট না, স্টার্ট আপ ক্রেডিট রিপেয়ার বিজনেস। এবং এই যে এটা হচ্ছে একটা সাইট, যদিও এটা এখনো মেইন সাইট এটা না। তো এই সাইটে হচ্ছে আপনি দেখবেন যে কোথাও পিডিএফ ডাউনলোড করার জন্য কিছু নাই। আপনি যদি এখানে সাইন ইন করেন, সরি সাইন আপ করেন, আপনি যে সাইন আপ করেন ফ্রি, এই যে ট্রাই ফর ফ্রি, আপনি যদি সাইন আপ করেন তাহলে কি হবে, ক্লায়েন্টের একটা বই আপনাকে ফ্রিতে দেওয়া হবে পড়ার জন্য, একটা বই দেওয়া হবে পড়ার জন্য। এবং মজার বিষয় হচ্ছে এই যে ঠিক এই বইটা, এই যে স্টার্ট ক্রেডিট রিপেয়ার ব্লু প্রিন্ট আর কি, কিভাবে আপনি বিজনেস শুরু করবেন সেটা একটা ব্লু প্রিন্ট আপনি পাবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আপনি সাইন ইন ছাড়া এই বইটা পাইতে পারেন। সেটা কি, জাস্ট দেখেন আমি কি করছি, সাইটের নামের আগে একটা ডর্ক লাগাইছি। ঠিক এটা কি বলে ডর্কের এক একটা ইউজ। যেমন দেখেন বলতেছি ফাইল টাইপ পিডিএফ, এটার দ্বারা আমি বুঝাইতেছি কি এই সাইটের মধ্যে যত রকম পিডিএফ আছে সেগুলো আমাকে গ্র্যাব করে দেখাও, ফাইল টাইপ পিডিএফ। এবং মজার বিষয় হচ্ছে দেখেন এই যে পিডিএফ চলে আসছে, স্টার্টআপ ক্রিয়েটিভ বিজনেস। আপনি যদি সিম্পলি ক্লিক করেন তাহলে দেখবেন পিডিএফ গুলো আপনি ডাউনলোড করতে পারছেন। এ দেখেন পিডিএফ ওপেন হয়ে গেছে। এবং মজার বিষয় হচ্ছে এখানে প্রথম যে পিডিএফটা আছে এটাই শুধুমাত্র ফ্রি ছিল, বাট পরের পিডিএফ গুলো কিন্তু ফ্রি না। এগুলো ক্লায়েন্টের অ্যামাজনে এই বইগুলা ক্লায়েন্ট সেল করে এবং এই বইগুলা আপনাকে টাকা দিয়ে কিনতে হতো। বাট দেখেন আপনি
জাস্ট একটা ডর্ক ইউজ করে যত রকম পিডিএফ আছে এই সাইটে, যত রকম পিডিএফ হোস্ট করা আছে, যত রকম পিডিএফ রাখা আছে, সবগুলোই আপনি পেয়ে যাচ্ছেন। এবং এগুলো কিন্তু সবগুলো পেইড পিডিএফ, একটা বাদে একটা শুধুমাত্র আপনি সাইন আপ করার সময় ফ্রিতে পাইতেন, বাকিগুলা পেইড ছিল। দেখেন আপনি পেয়ে যাচ্ছেন। একইভাবে আরেকটা মজার বিষয় দেখেন, আপনি এখানে এই সাইটটা চেঞ্জ করেন, মনে করেন আপনি আপনার ইউনিভার্সিটির যে ইউআরএল আছে সেটা দিয়ে দেখেন, দেখবেন যে ওই যত রকম পিডিএফ ওই সাইটে আছে সব চলে আসবে। শুধুমাত্র এইটাই না, আপনি মনে করেন একটা মুভি ডাউনলোড করতে যাচ্ছেন, সেটা হচ্ছে কি ফরম্যাটে, মনে করেন আপনি ডাউনলোড করতে যাচ্ছেন এমকেভি ফরম্যাটে, ভালো কথা, ফাইল টাইপ এমকেভি। এরপর একটা মুভির নাম বলেন, মনে করেন স্ক্যাম 1992 মনে হয়েছিল না 52 ছিল, যাই হোক আমার মনে নাই, স্ক্যাম 1992। এবার দেখেন যে সাইট যেগুলো আসলো সেখান থেকে আপনি আসলে দেখবেন ওই মুভিটা আপনি এমকেভি ফরম্যাটে হোস্ট করা। আপনি এটা দ্বারা বুঝাইলেন যে আপনি স্ক্যাম 1992 ছিল না 52 ছিল, আমি আসলে মনে নাই আমার সঠিক, সম্ভবত 1992 ছিল প্রবাবলি, 1992 ভাই। 1992, হ্যাঁ। সো দেখেন এইটাতে যেটা হইলো, আপনি এটা করাতে যেটা হবে সেটা হচ্ছে যে সাইটগুলোতে এই স্ক্যাম 1992 মুভিটা এমকেভি ফরম্যাটে আছে সেই সাইটগুলোর লিস্ট আপনার কাছে নিয়ে চলে আসলো। এবং আপনি তো ওপেন করেন, দেখবেন এখানে অবশ্যই এমকেভি ফরম্যাটেই থাকবে ফাইলটা। এটা জাস্ট ডর্কের একটা ইউজ, এরকম অসংখ্য ডর্ক আছে যেগুলো আপনি আপনার ইউআরএল আগে পরে লাগাইলে বিষয়টা দেখবেন যে আরো ইজি হয়ে গেছে। তো এই যে ক্লায়েন্টের বিষয়গুলো চলে আসছে, যদি এগুলো পেইড জিনিস ছিল সেগুলো দেখেন। এটা কিন্তু আমার ক্লায়েন্টের একটা বই, স্টার্টিং এ 6 ফিগার বিজনেস, সেই বইটা আপনি ফ্রিতে পেয়ে গেলেন, আপনাকে আর কি করতে হলো না, কিনতে হইলো না। এই বিষয়টা, এটা কিন্তু ওয়েবসাইটের মানে উইকনেস না, আপনি যতই সিকিউরিটি দেন এই বিষয়টা গুগল টেনে নিয়ে আসবে, কারণ আপনি গুগলকে বলছেন যে আমাকে এইটা দেখাও। ঠিক এই রিজনেই গুগল নিষিদ্ধ করছে, বাট অনেক সময় আপনার দরকার পড়বে। আমার একটা দরকার পড়ছিল, সেটা হচ্ছে পেজার ডিউটি নামে একটা সাইট আছে, এই যে পেজার ডিউটি, তারা হচ্ছে সিকিউরিটি সার্ভিস দেয়, পেজার ডিউটি যারা হচ্ছে সিকিউরিটি সার্ভিস দেয়। এখন প্রবলেম হচ্ছে তাদের সার্ভিসের একটা পিডিএফ আমার দরকার ছিল, যে তারা কি রিলেটেড সার্ভিস বা কিরকম দেয়। তখন আমাকে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে এই সাইটের আগেই জাস্ট এই ডটটা ইউজ করছিলাম, যে ফাইল টাইপ পিডিএফ দেন সাইটের ইউআরএল। এটাতে যেটা হয়েছিল, আমি যে পিডিএফটা চাচ্ছি সেই পিডিএফটা আমি পেয়ে গেছি, এটার জন্য আমাকে আর খোঁজাখুঁজি করতে হয় নাই। এই জিনিসগুলোর জন্য ক্লায়েন্টের কাজের জন্য আপনাকে বিষয়টা জেনে রাখতে হবে। শুধুমাত্র যে আপনার ফাইল টাইপ আছে সেই না, অনেকগুলাই আছে, সাইট আছে, ইন ইউআরএল আছে, এই বিষয়গুলো আপনারা নিজেরা একটু সার্চ করে করে দেখবেন। খুব বেশি বিষয়ে কথা বলবো না, কারণ প্রথমত এটা নিষিদ্ধ, আর এরপরে হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি ইউজ করি নাই, আমি জাস্ট ফাইল টাইপটা খুব বেশি ইউজ করা হয়, ফাইল টাইপটা ইউজ করলাম। এই বিষয়টা হচ্ছে আপনারা একটু দেখবেন যে কোথায় এই সাইটগুলো কিভাবে ইউজ করা হয়। আচ্ছা, আরেকটা ইউআরএল ছিল যেটা এসকিউএল ইনজেকশনে ইউজ করা হইতো, ইন ইউআরএল, এই যে দেখেন দেখেন আমরা একটা জাস্ট ছোট্ট একটা জিনিস দিচ্ছি, ইন ইউআরএল অ্যাডমিন ডট লগইন পিএইচপি ইন ইন্ডিয়া, আইএন দিচ্ছে মানে ইন্ডিয়ান কোনো সাইট। তো আমি আচ্ছা আমি একটা মজা দেখাই আপনাদের। আমাকে একটু সময় দেন। আচ্ছা, ওই কোডটা কি জানি ছিল, আমি তো ভুলে গেছি। আচ্ছা, বেসিক এসকিউএল কোড ছিল সেটা। তো আচ্ছা, কেউ কে আছেন যে এসকিউএল ইনজেকশনে কাজ করেন বা করছেন এর আগে?
নাইন ভাই কই আপনি? না ভাই। এটা মনে হচ্ছে 1.11 থেকে কিছু হ্যাঁ একটা হ্যাঁ ছিল। হ্যাঁ, সেটা আমিও ওইটা ওইটা মনে আসতেছে, বাট পরেরটুকু মনে আসতেছে না। আমার মনে সেভ করা ছিল, আমি দেখতেছি। আমি আসলে ওটাই খুঁজতেছিলাম। সেটা ছিল 1+1 এইরকম একটা, তারপর এ ছিল মনে হচ্ছে ওটাতে না কি জানো। এইটা হ্যাঁ তো হ্যাঁ, যে ভাই, এটা হ্যাঁ, এইটা জি জি এটা ছিল। এইটা ছিল। তো এটা যদি আমরা দেই লগইন ফেল, না ভাই এটা ছিল না, প্রবাবলি এটা ছিল না, কোথাও ভুল করতেছি। প্রবাবলি ভুল, হ্যাঁ ভুল হচ্ছে, আমাদের এসকিউএল কোডটা ভুল হচ্ছে। যাক, এরকম একটা কোড আছে যে কোডটা আপনি ইউজার নেম পাসওয়ার্ডে দিলে আপনি সাইট অ্যাক্সেস করতে পারবেন, বাট আনফরচুনেটলি আপনাদের সেই মজাটা দেখাইতে পারলাম না। বাট কোডটা এরকম টাইপের কিছু একটা ছিল। আচ্ছা, এখানে কি ডাবল ব্র্যাকেট ছিল নাইন ভাই? মনে আছে কি, আপনি মনে পড়ে কিছু? গুগল সার্চ করতে আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না, গুগল সার্চ করতে। না, গুগলে তো সেভাবে শো করতেছে না কোডটা, শো করতেছে না। আচ্ছা, ওয়ানের মধ্যে মানে ডাবল কোটেশন হবে, ওয়ানের মধ্যে লাস্ট তাহলে না হয় এখানে, না, ওয়ানের, হ্যাঁ হ্যাঁ ওয়ানের মধ্যে। আচ্ছা যাই হোক, এরকম ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা এটা দেখবো, এটা নিয়ে আমি একটু দেখবো। কোডটা ভুলে গেছি আমি, বাট কোডটা মনে ছিল। কোডটা মনে পড়লে ইনশাআল্লাহ এই মজাটা আমরা সামনে দেখবো যে আসলে কিভাবে ইউজ করে এটা। দেখ, আমরা এটা নিয়ে খুব বেশি সময় না দিই। এরপর আমরা যে বিষয়টা আসি সেটা হচ্ছে ইমেজ সার্চ। ইমেজ সার্চের মানে হচ্ছে যে আপনার কাছে একটা ইমেজ আছে, আপনি চাচ্ছেন সেটার রেজাল্ট খুঁজে বের করতে। ওকে, সো আপনি যদি সিম্পলি সার্চ করেন গুগল ইমেজ সার্চ, তাহলে পেয়ে যাবেন মূলত, বা image.google.com-এ পেয়ে যাবেন, বা আপনার গুগলের যে সার্চ ইঞ্জিন ছিল তার কোনাও থাকে এটা। দেন আপনি যদি এখানে একটা ইমেজ আপলোড করেন, মনে করেন যে আমি আমার এই যে এই ইমেজটা আপলোড করলাম, সাপোজ, যেটার কোনো ইনফরমেশন গুগলের কাছে আছে কি না, দেখা যাক গুগল কি দেখায়। যদি আমি অত বড় কোনো ব্যক্তি না, কোনো ইনফরমেশন পাওয়ার কথা না, তারপরে দেখি। তো গুগল সার্চের ইমেল সার্চের বিষয়টা হচ্ছে যে অনেক সময় আপনার দেখবেন যে আপনার ক্লায়েন্টের কোনো একটা প্রেজেন্টেশন করার জন্য, বা ক্লায়েন্টের বা কোনো একটা কোম্পানির বিষয়টা বোঝার জন্য আপনাকে ইমেজ দিছে, সেই ক্ষেত্রে আপনাকে ইমেজটা সার্চ করার প্রয়োজন পড়তে পারে। দেখেন, আমি জানি যে আমাকে খুঁজে পাবে না, খুঁজে পাই নাই, বাট রিলেটেড ইমেজ হলে সেটা খুঁজে পায় অনেক সময়। যেমন আমি যদি আমার একটু খোঁজার চেষ্টা করি, যদি পাওয়ার কথা না। ওকে, আচ্ছা পাইছে কিন্তু মনে হয়, এই যে রকুনুজ্জামানের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্লায়েন্ট ডিসপিউট ম্যানেজার, প্রবাবলি পাইছে। পাইছে, এটা আমারই প্রোফাইল। ওকে, পাইছে। বাহ, দেখে খুব ভালো লাগলো যে আমার নাম সার্চ করলে আমাকে খুঁজে পাওয়া যায়। ওকে, নিচে আরেকটা আছে, এটা একটু দেখি, ভুল না করলে এটা আমার প্রোফাইল। ইয়েস, এটা আমার বাচ্চাকালে একটা প্রোফাইল খুলছিলাম, সেটা এটা। আচ্ছা, তো যাক, ব্যাপারটা দেখেন যে এই দেখেন আমার নাম সার্চ করাতেই, আচ্ছা এই যে হাব স্টাফ এখানেও পাইছে। এখন আমার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলাই কিন্তু শো করতেছে, প্রবাবলি এটাও পাইছে। এই যে দেখেন আমার এখানেও পাইছে। তো এই বিষয়গুলো আসলে যে কারণে হয়েছে, দেখেন ইনস্টাগ্রামও পাইছে, টুইটারও পাইছে, আপওয়ার্কেও পাইছে। ভালো কথা। এবার দেখেন এই যে আমার বাহ সুন্দর সুন্দর ফটোগুলো সে টেনে নিয়ে আসছে। আমার সোশ্যাল মিডিয়াতে যে ফটোগুলো আছে সেগুলো সে টেনে নিয়ে আসছে, যদিও নিচের গুলো আমি না। তো এখানে দেখেন এই কাজটা আসলে গুগল করলো কিভাবে। এটা রিজন হচ্ছে এই যে রকুনুজ্জামান নূর, এইটা আমি কি করছি, আমার মানে ইউজ করছি, সে ট্যাগটা ধরে সে টেনে নিয়ে আসলো। ওকে, পাইছে, ভালো কথা, দেখে ভালো লাগলো যে আমার নাম সার্চ করলে আমাকে পাওয়া যায়। আপনারা সবাই একটু সার্চ করে দেখেন কয়জনের পান, কয়জন নিজের নাম পান, পাইবেন, ম্যাক্সিমামই পাবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন নাম তাহলে দেখবেন পাচ্ছেন। কেউ কি সার্চ করলে নিজের নাম? ভাই ইমেজ সার্চ না নেম সার্চ? না, আপনি সিম্পল গুগল আপনার নেমটা সার্চ করেন, গুগল এসে আপনার নেমটা সার্চ করেন, নেম ভাই সার্চ করে। আমারটা করে দেখেন তো। হ্যাঁ বলেন না, নাম বলেন। নাম তুহিন আহমেদ টনি। তুহিন আহমেদ টনি ভাই। তুহিন আহমেদ টনি, ফেসবুক আসছে একটা, লিঙ্কডইন আসছে একটা, হ্যাঁ পাওয়া ভাই, তো আপনাকেও পাওয়া যায়, ম্যাক্সিমামই পাওয়া যাবে।
নাম ভাইয়া ইউনিক আমারটা হইলে একটু পাওয়া যায় সহজে, আর হ্যাঁ নাম নাম, যদি আপনার আচ্ছা সবার মতো শোনেন, হয় তাহলে পাওয়া যায় এখন এখন এখানে একটা বিষয় আছে। তুহিন ভাই যেটা বললেন, নাম ইউনিক আর কমনের যে বিষয়টা, এখন দেখেন যদি রোকন নামে আমরা সার্চ দিতাম তাহলে কিন্তু পাইতাম না। কারণ হচ্ছে রোকন অনেক অনেক হাজার হাজার নাম আছে রোকন, বাট রোকনুজ্জামান নূর যখন বললাম তখন অনেকটা ইউনিক বিষয়টা হইলো। এই যে তুহিন ভাইয়ের প্রোফাইল, তো তুহিন ভাইয়ের প্রোফাইলকে চাইলে আপনারা রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারেন, ভাই আমি পাঠিয়ে দিলাম। ওকে, তুই নাম ভাই সব কিছু চলে আসছে। তো আপনার যখন এই নাম ইউনিকের যে বিষয়টা ক্র্যাশ করতেছে, ওকে, এই নাম ইউনিকের যে বিষয়টা, আপনি জাস্ট এটা মানে কিওয়ার্ডের খেলা, আপনি এটা করলে ভাই আপনি কি বিষয়েও আছেন নাকি? মোটামুটি সব জায়গাতে। আচ্ছা, ভালো কথা। বিষয় বা এরা জাস্ট ব্লগ সাইট একটা, এখানে চাইলে আপনার প্রশ্ন উত্তর নিজের প্রশ্ন করতে পারেন এবং উত্তরগুলোও দিতে পারেন অন্যের। ওকে, আচ্ছা তুইন আহমেদ ভাই, যদি এটা তুইন আহমেদ না ভাই, যাই হোক। তো বিষয়টা হচ্ছে যে গুগল সার্চের যে মেইন বিষয়, মেইন কাজ, সেটা হচ্ছে জাস্ট আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ইনফরমেশন খুঁজে বের করতে হবে। এখন আমরা যেটা করব, আমরা আপওয়ার্কে একটু দেখব যে আপওয়ার্কে এই রিলেটেড কোনো কাজ আছে কিনা। আপনারা আবার অনেকে বিরক্ত হইতে পারেন যে ভাই আজকে তো আসলে শেখানোর মতো কিছু নাই বা শেখার মতো কিছু নাই। আসলে শেখার মতো কিছু না, প্র্যাকটিস আপনি করবেন, বাট তার আগে আপনাকে কনফিডেন্ট করে দিচ্ছি আমি যে আপনি ওয়েব রিসার্চ করে যে কিছু করা যায় সেটা আমরা জাস্ট এখান থেকে ওয়েব রিসার্চ, দেখেন ওয়েব রিসার্চ আপওয়ার্কে একটা ক্যাটাগরি আছে ওয়েব রিসার্চের জন্য। আমরা কয়েকটা জব একটু দেখি যে এখানে কি ধরনের জব পোস্ট আছে। দেখেন বলতেছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিডেড ফর হেল্প অন মাই মাস্টার্স রিসার্চ। যদি এটা আনভেরিফাইড আমরা দেখলাম না, আনভেরিফাইড দেখবো না, এই যে এটা ভেরিফাইড জার্মানির একটা। ওকে, রিসার্চ টেকনিক্যাল ডিসক্রিপশন সাপোর্ট ওয়ার্ক, এটা আমরা একটু দেখি কি বলে। বলছে আওয়ার কোম্পানি ডেভেলপ সফটওয়্যার টু অটোমেট, ওকে ভালো কথা। কারেন্ট নিডেড প্রিপেয়ার্ড, ওকে, ডেভেলপমেন্ট ইন্টারনেট সাইট, ওকে। For various activities, I need support on hourly basis on call. Okay, for example, for research topics. Okay, দেখেন কি বলতেছে, কোন একটা টপিক রিসার্চ করতে হবে, সেটিং আপ সোশ্যাল নেটওয়ার্ক, ভালো কথা, মাইনর রাইটিং ওয়ার্ক এবং সেটিং আপ অনলাইন হেল্প সিস্টেম। সো এখানে আসলে তারা কি বলতে চাচ্ছে, তারা বলতে চাচ্ছে আপনাকে কি বিভিন্ন টপিকের উপর রিসার্চ করতে হবে এবং সেটা নিয়ে আপনাকে সোশ্যাল নেটওয়ার্ক বানাইতে হবে। মানে ব্যাপারটা এরকম যে আপনি সেটা সোশ্যাল মিডিয়া লেখালেখি করবেন তাদের পেজ থেকে বা তাদের পেজ থেকেই মূলত, দেন সোশ্যাল নেটওয়ার্কটাকে আপনার বাড়াইতে হবে। এরপর হচ্ছে মাইনর রাইটিং ওয়ার্ক, মানে আপনাকে কিছু লেখালেখিও করতে হইতে পারে। এরপর বলতেছে অনলাইন হেল্প সিস্টেম, মানে আপনি একটা সিস্টেম তৈরি করে দিবে তারা যেখানে আপনি সাপোর্ট দিবেন, ওয়ান কাইন্ড অফ কোয়েশ্চেন অ্যান্সারিং যে বিষয়টা। দেখেন আওয়ারলি $7 per hour, এটা একটা দেখলাম আমরা। আমরা এরপরে দেখি, দেখেন ইন্টারনেট রিসার্চ নিড ওয়েবসাইটস, উনি কি চাচ্ছেন, ওয়েবসাইট চাইতেছেন, কি চাইতেছেন আমরা একটু দেখি। ওকে, আই হ্যাভ এ লিস্ট অফ 450 নেমস অ্যান্ড ফাইন্ড ওয়েবসাইট অফ দিস কোম্পানিজ। সো দেখেন এখানে বিষয়টা কি বলছে, কিছু নাম তার কাছে আছে, হয়তো কিছু বিজনেস নেম আছে, সেগুলোর ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। এবার আপনি আমাকে বলেন এই কাজটা আপনি পারবেন কিনা। আপনাকে ধরেন কিছু কোম্পানির নাম যেমন হইতে পারে ভার্চুয়াল হিরো, আপনারা বলে দেওয়া হলো এবং আপনার কাজ, আপনাকে বলা হলো ভার্চুয়ালের ওয়েবসাইট আমাকে খুঁজে দেন, আপনি এটা পারবেন কিনা। দেখেন এখানে বলতেছে 450 সাইট আছে এবং শুরু করতে হবে। ওকে, টাইম ইজ ক্রিটিক্যাল, নিড ইট 25 তারিখের মধ্যে এটা শেষ করতে হবে, না আগামীকালের মধ্যে শেষ করতে হবে। এই কাজটা কি পারবেন আপনি একটু দেখেন তো, সবাই ভাবেন তো। আই হ্যাভ এ লিস্ট অফ 450 নেমস, 450টা নেম আছে তার কাছে, এবং নিড টু ফাইন্ড ওয়েবসাইট ফর দিস কোম্পানিজ, জাস্ট নাম আছে কোম্পানির কারো বা কোম্পানির নাম আছে এবং সেটার কোম্পানি আপনাকে খুঁজে বের করতে হবে। এটা কি পারবেন আপনারা কেউ? এই বিষয়টা আবার একটু জি বলবেন। ভাইয়া পারবো। জি ভাই পারবো। দেখেন এই রিকোয়ারমেন্টটা আরেকবার দেখেন, সেই ক্লায়েন্ট বলতেছে তার 450টা কোম্পানির নেম আছে এবং সেই কোম্পানির ইউআরএল বা কোম্পানির ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। জি ভাইয়া পারবো, পারবো ভাই। এই দেখেন একদম ইজি, জি জাস্ট ভাই কোম্পানির নেম, গুগল থেকে সার্চ করতে হ্যাঁ হবে। জাস্ট আপনি কোম্পানির নামটা গুগলে দিলেই গুগল সব ইনফরমেশন খুঁজে বের করে নিয়ে আসবে। ওকে, এরপর দেখেন আরেকটা দেখি, ইনস্টাগ্রাম পেজ A to Z, এটা একটু দেখি কি বলে। ওকে, বলতেছে হেই ক্যান ইউ হ্যান্ডেল মাই ইনস্টাগ্রাম পেজ A to Z, মানে সে বলতেছে আপনি কি আমার ইনস্টাগ্রাম পেজ মানে টপ টু বটম হ্যান্ডেল করতে পারবেন, অ্যান্ড হোয়াট ইজ মান্থলি প্রিমিয়াম, এবং সে জানতে চাচ্ছে মান্থলি প্রিমিয়াম কি। প্রবাবলি এটা নতুন ক্লায়েন্ট, দেখেন পাকিস্তানের ক্লায়েন্ট, আমরা
ইগনোর করে যাব। আমরা চেষ্টা করবো পাকিস্তান, ইন্ডিয়া, ফিলিপাইন এই 3টা কান্ট্রি ইগনোর করে যাওয়ার। ওকে, প্রথমে কি বলছে? সিম্পল প্রজেক্ট রিসার্চার। হ্যালো, আই উড লাইক টু ফাইন্ড সামওয়ান হেল্প মি স্ক্র্যাপ দ্য ইন্টারনেট। মানে স্ক্র্যাপ দ্য ইন্টারনেট এটার মানে বুঝাইতেছে আপনাকে ইন্টারনেট স্ক্র্যাপ মানে খোঁজাখুঁজি করতে হবে। ইটস অ্যান ইজি টাস্ক বাট ইট ইজ টাইম কনজিউমিং। দেখেন ক্লায়েন্ট কেন আপনাকে কাজটা দিচ্ছে এটা একটু বোঝেন। খুব ইজি টাস্ক বাট এটা কি টাইম কনজিউম করে। দ্য গোল ইজ টু হেল্প মি কালেক্ট 100 articles from news article research paper. Okay, for every article you have to find। আচ্ছা দেখেন, প্রত্যেক আর্টিকেলের জন্য আপনাকে $2 করে দিবে। আমার কাছে ডিলটা খারাপ মনে হইতেছে না। আপনাকে নির্দিষ্ট একটা টপিকের উপর আর্টিকেল খুঁজতে হবে এবং প্রত্যেকটা আর্টিকেলের জন্য সে আপনাকে $2 করে দিবে এবং তার গোল হচ্ছে অ্যাটলিস্ট 100 আর্টিকেল খুঁজে বের করা। রিচ আউট টু মি ফর ডিটেলস অন টপিক অ্যান্ড কমিউনিকেশন। তো দেখেন এটা কিন্তু কোনো অংশে কম মনে হইতেছে না, কারণ আপনাকে যদি একটা টপিক ধরেন ক্লায়েন্ট দিল, ধরেন কোভিড-19, আপনার ক্লায়েন্ট বললো কোভিড-19-এর উপর আমাকে 100টা আর্টিকেল দাও। অ্যান্ড আর্টিকেল বিষয়টা কি? আর্টিকেল হচ্ছে, আমরা যদি একটু সার্চ করি, ধরেন কোভিড-19 আচ্ছা আর্টিকেল আমরা একটু সার্চ করি এভাবে, দেখেন এই যে চলে আসছে আর্টিকেল কোভিড-19 ইন ইংলিশ, বা ইংলিশ দরকার নাই, আর্টিকেল কোভিড-19 জাস্ট লিখে সার্চ করলে, আপনি যেভাবে সার্চ করেন আসলে দেখবেন যে আর্টিকেলগুলো চলে আসছে। জাস্ট আমরা যদি কয়েকটা ওপেন করি দেখবেন কোভিড-19 নিয়ে লেখা যে প্রবন্ধ যেগুলো আছে, যে আর্টিকেলগুলো তারা পাবলিশ করছে বিভিন্ন সাইট, সেগুলো চলে আসছে। কোভিড-19 অ্যান্ড বাংলাদেশ চ্যালেঞ্জ অন হাউ টু অ্যাড্রেস দেম। দেখেন একটা আর্টিকেল চলে আসছে। তো এরকম একটা আর্টিকেল আপনি খুঁজলে আপনাকে সে $2 দিবে, কিন্তু কাজটা এত সহজ না। অবশ্যই সে আপনাকে যখন $2 দিবে তার আরও কিছু রিকোয়ারমেন্ট থাকবে। সে হয়তো বলে দিবে যে লোকেশন বলতে পারে বা বিভিন্ন রিকোয়ারমেন্ট আপনাকে বলে দিবে। যেরকম আমার ক্লায়েন্ট এখানে যেটা দিছিল, দেখেন যে তার কিছু একটা রিকোয়ারমেন্টের লম্বা একটা লিস্ট আমার ধরাইছিল, যে আমার রিসার্চটা তুমি করবা, কিন্তু তার একটা লম্বা রিকোয়ারমেন্ট ধরাইছিল। কই সেটা? এই যে দেখেন, ঠিক এইরকম কিছু রিকোয়ারমেন্ট অবশ্যই আপনাকে ধরাই দিবে, যা সেই আর্টিকেলটার মধ্যে এই বিষয়গুলো থাকতে হবে। মূলত আমাকে যে কাজটা দিছিল তার মধ্যে বলে দিছিল যে এই ইনফরমেশনগুলো যেন তার মধ্যে থাকে। ঠিক অবশ্যই ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, বাট আপনার কাজটা কি? আপনার কাজটা হচ্ছে সেটা সিম্পলি গুগল সার্চ করা। গুগল সার্চ করলে আপনি এটা পেয়ে যাচ্ছেন। এবং এটা বলেন, এটা কে কে করতে পারবেন? এটা কে কে করতে পারবেন একটু বলেন। ভাই আর্টিকেল কি করবে না আপনার মতো আর্টিকেল দেখে দেখে নিজের মতো? না, জাস্ট আর্টিকেলের ইউআরএলটা দেওয়া লাগবে। ওকে ভাইয়া, পারবো তো যা। জাস্ট আর্টিকেলের ইউআরএল দেওয়া লাগবে, এর বেশি কিছু না, কারণ সে বেশি কিছু বলে নাই আসলে। ভাইয়া আপনি একটু দেখিয়ে দেন এটা, তাহলে ভাইয়া ভালো হয়। ভাই এই যে দেখালাম তো ভাইয়া, এই যে বিভিন্ন আর্টিকেল আমি জাস্ট সার্চ করলাম, আপনারা খেয়াল করেন না ভাইয়া? দেখেন যে আর্টিকেল অন কোভিড-19 সার্চ করার পর আমি যে আর্টিকেল বিভিন্ন দেখেন হাজার হাজার আর্টিকেল আছে, সেগুলো যে ওপেন, সবকিছু ওপেন আছে। মানে আপনার কাজ হচ্ছে যে এগুলো জাস্ট ইউআরএলটা তাকে দিয়ে দেওয়া। প্রবাবলি সে নিজে কোনো কিছু একটা লিখবে তার আগে সে চাচ্ছে, মানে ইউআরএল কতগুলো দিতে হবে তাকে? এখানে 100টার কথা বলতেছে, 100টার কথা বলতেছে। আই নিড না 100 স্পেসিফিক, ওটা কি স্পেসিফিক থাকবে যে শুধু কোভিডের আচ্ছা জন্য বা ইয়ের জন্য এরকম? এটা না এটা তো এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপর, কিন্তু অবশ্যই শুধু একটা টপিকের উপর থাকবে না। মানে ব্যাপারটা এরকম না যে আপনি যে শুধু কোভিড-19 বললো দেন আপনি যে এরকম 100টা আর্টিকেল লিঙ্ক দিয়ে দিলেন হয়ে গেল, ব্যাপারটা এতটা সহজ হবে না। অবশ্যই এইটার সাথে আরো কিছু অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট থাকবে, যে সেটা এক্সাম্পল হিসেবে আমি এটা দেখালাম আপনাদের। যে আমার ক্লায়েন্ট একটা সিকিউরিটি সফটওয়্যার সম্পর্কে রিসার্চ করতে বলছেন এবং রিসার্চের সময় এই বিষয়গুলো দেখতে বলছেন যে এগুলো যেন ইনক্লুড থাকে, যে ইনক্লুডিং থ্রেট মনিটরিং, তো এই বিষয়গুলো যেন থাকে। তো অবশ্যই ক্লায়েন্ট যখন আপনাকে রিসার্চ দিবে এইরকম কিছু একটা বলে দিবে, আমার বলতেছে তুমি একটা রিসার্চ করো, রিসার্চ একদম সোজা, বাট বলতেছে যে এর মধ্যে যেন এই বিষয়গুলো থাকে। ঠিক এইরকম হয়তো কিছু একটা বলে দিবে, কারণ সে যেহেতু পার আর্টিকেল $2 করে পে করবে, তো অবশ্যই সে কিছু বলে দিবে। এবং দেখেন মজার বিষয় হচ্ছে এটা হাইস্ট হচ্ছে $200 কেউ বিড করছে, লোয়েস্ট হচ্ছে $3 বিড করছে। সো $3 আমরাই বিড করছি, এটা কনফার্ম। আর অ্যাভারেজ হচ্ছে 16.5।
আচ্ছা, তো আমরা আরেকটা দেখি। দেখেন বলতেছে কালেক্ট কস্ট অফ ক্যাপিটাল ডেটা অন প্রি প্রি সেটিফাই কি। ভাইয়া, জি ভাইয়া। প্রশ্ন আছে একটা। জি জি বলেন। এখন দেখাচ্ছে ওটার বাজেট 200, হুম হুম হুম। কিন্তু আমি যে মানে $3 ইয়া করছে, সেক্ষেত্রে আমরা আসলে করব কি? না এখানে হচ্ছে ভাই এটা পুরোপুরি দেখেন, প্রথম কথা হচ্ছে এই যে বাজেট রেঞ্জ যেটা আছে, এটা প্রথম কথা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে খুঁজে নাও পাইতে পারেন, কারণ এটা হচ্ছে পেইড সার্ভিস, আমার মেম্বারশিপ নেওয়া হচ্ছে তাই আমি দেখতে পাচ্ছি। কারণ আপনাকে যেটা যদি না বলি আমি, তাহলে আর যেটা হবে আপনি খোঁজাখুঁজি করে হয়রান হয়ে যাবেন কিন্তু পাবেন না। প্রথম কথা হচ্ছে এইটা কিন্তু আপনি যদি আপওয়ার্কে পেইড মেম্বারশিপ নেন সে তাহলে দেখবেন। এখন কথা হচ্ছে বাজেটের বিষয়টা, আপনি কত ডলার পে করবেন। অবশ্যই আপনি এই কাজটা যত ডলারে করবেন, মানে আপনি পারিশ্রমিক কত নেবেন সেটা তো আপনি জানেন। অবশ্যই নিজের কাজটাকে সম্মান করবেন। এখানে ক্লায়েন্ট যখন বলেই দিছে $2 করে সে তার 100টা দরকার, তাহলে অবশ্যই আমার বিড রেঞ্জ কত হওয়া দরকার, শুরুই হওয়া দরকার $200 থেকে, কারণ ক্লায়েন্ট বলেই দিছে। 200,000। হ্যাঁ, বাট এখানে $3 যে বিট করছে, আপনার কি মনে হয়, আপনি একটু ভাবেন যে সে আদৌ পুরো জব করছে মনে হয়? পরেই নেই, এটা শুধু সে হ্যাঁ, আমার তো বলছে। মনে হয় না যে সে আদৌ পড়ছে। কারণ ক্লায়েন্ট চিন্তা করেন, ক্লায়েন্ট তো এটাও ভাববে যে আমি তো বলেই দিলাম আমার 100টা আর্টিকেল লাগবে, $2 করে আমি পে করবো, তাহলে কেউ একজন $3 কিভাবে অ্যাপ্লাই করে। তো বিষয়টা কিন্তু মানে ক্লিয়ার যে আসলে ক্লায়েন্ট এই আদৌ বিটটা ওপেন করবে কিনা, এই কভার লেটারটা পড়বে কিনা, বিষয়টা কিন্তু ক্লিয়ার। ঠিক এইরকম দেখেন, আমরা যদি প্রত্যেকটাতেই আপনি কত ডলারের কাজ করবেন সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, যে আপনি যে কাজটা করবেন সেটার জন্য চার্জ আপনি কত করবেন, আপনার চার্জ কিন্তু আপনার কাছে। যদি আপনি কনফিউজড হয়ে যান যে আসলে এটার কত ডলারে বিড করা প্রয়োজন, আমি বলবো ক্লায়েন্ট যে বাজেট আছে সেই বাজেটই বিড করে দেন। আপনি কনফিউজ এই কাজটার প্রাইস কত হইতে পারে, আপনি কনফিউজ, আপনি এর আগে কাজ করেন নাই, আপনার কাছে কনফিউশন চলে আসছে, আপনি সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ক্লায়েন্ট যে ডলারে বিড করছে আপনি সেটাই জাস্ট সেটা ডিফল্ট রেখে আপনি আবার কভার লেটার পাঠান। এটাতে যেটা হবে যে ক্লায়েন্ট যখন ক্লায়েন্টের সাথে আপনার কথা হবে বা ক্লায়েন্ট যদি আপনার রেসপন্স করে, সেই ক্ষেত্রে আপনি তখন ফার্দার ডিসকাশন করতে পারবেন যে এটাতে ক্লায়েন্টের বাজেট কত বা আপনার বাজেট কত, তখন কথা বলতে পারবেন। ক্লায়েন্টের বাজেট যে $30 মানে $30 ফিক্স, সেটা অনেক সময় হয় না, অনেক সময় সেটা কমতেও পারে বাড়তেও পারে, কমে না সাধারণত, বাট বাড়ে। যদি কনফিউজড হয়ে যান কত ডলার বিট করবেন, তাহলে ক্লায়েন্টের যেটা ডিফল্ট আছে সেটাই করবেন। আমরা এইটা একটু দেখি। বলতেছে কালেক্ট কস্ট অফ ক্যাপিটাল ওকে ডাটা অন প্রি স্পেসিফাইড লিস্ট উইথ কোম্পানিজ। কি বলতেছে, আই নিড টু কালেক্ট, সবাই একটু পড়েন এটা, আমি একটু জুম করি এটা দেখতে সুবিধা হয়। ওকে, বলতেছে সিরিজ অফ ডেটা বিটুইন 2015 to 2019 on companies. Okay, energy market, emerging market. Okay, দেখেন বলে দিছে একটা ডেটা বেজের কথা বলে দিছে সে, দ্য ডেটা নিড টু ইনক্লুড, এই যে দেখেন এই আপনি এটা লিখে সার্চ করলে সে ডেটাবেসটা পেয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে দেখেন এখানে সে দুইটা বিষয় বলে দিছে যে নিচের বিষয়গুলো ইনক্লুড থাকা লাগবে। যেমন বলতেছে কস্ট পার ইকুইটি বলে দিচ্ছি, কিন্তু কস্ট পার ডেবিট। অবশ্য ওয়েব রিসার্চে এরকম কিছু ইনফরমেশন আপনাকে বলে দিবে যে আমার রিসার্চের মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে। ওকে, দ্য ডেটা নিডস টু বি ইন এক্সেল ডেটা সেট। ওকে, ইন অর্ডার টু, মানে জাস্ট বলে দিচ্ছে যে তার কিভাবে দরকার সবকিছু। তো রিসার্চের বিষয়টা হচ্ছে যে আপনাকে জাস্ট আপনার সাহসটা থাকা লাগবে যে আমি যে কোনো জিনিসের রেজাল্ট খুঁজে বের করতে পারবো, যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজে বের করতে পারবো, সেইটার আপনার থাকতে হবে, আপনার সাহস থাকতে হবে। যদি আপনার সাহস থাকে আপনি এই কাজগুলোতে আসলে আটকাবেন না। শুধুমাত্র এইটা না, আপনার মনে হইতে পারে যে আমি তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হবো, ভবিষ্যতে কি শিখবো, আপনি জাস্ট সার্চ করেন না স্কিলস ফর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই জিনিসটা আমি প্রায় করি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য আপনার কি কি স্কিল প্রয়োজন, দেন একটু সার্চ করেন না যা কি কি স্কিল আপনার প্রয়োজন, তাহলে দেখবেন অনেক প্রশ্নের অ্যান্সার আপনি পেয়ে যাচ্ছেন। ফ্লেক্স জবের একটা আর্টিকেল যেখানে বলতেছে কি কমিউনিকেশন স্কিল, ক্লাউড বেস স্কিল, ওকে, টাইম ম্যানেজমেন্ট স্কিল, টেক চার্জেস অ্যাটিটিউড। তো দেখেন
আপনার যে কোনো কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনি গুগল থেকে পাচ্ছেন, এবং আপনাকে এটা করতে হবে। যত বেশি আপনি রিসার্চ করবেন তত বেশি আপনি রেজাল্ট পাবেন। এবং জাস্ট আমি একটা এক্সাম্পল বলি, আমাদের ব্যাচ 1 থেকে আমাদের একজন ভাই যিনি আপওয়ার্কে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারছিলেন না, উনি বারবার অ্যাপ্লাই করেন, বারবারই সেটা রিসাবমিট চলে আসে, মানে রিসাবমিট করতে বলে, বলো যে এখন আপাতত আপওয়ার্ক লোক নিচ্ছে না, হ্যান ত্যান এই সেই। বাট উনি সেটা কিন্তু অ্যাপ্রুভ করে ফেলেন, এবং অ্যাপ্রুভ করছেন শুধুমাত্র কয়েক ব্লগ পড়েই। আমি একটু যদি দেখাই আপনাদের, খালিদ ভাই, সেই ভাইয়ের নাম। তো এই যে খালিদ ভাই, তো খালিদ ভাইয়ের সাথে চ্যাট যদি আপনাদের একটু দেখাই, দেখেন। ওকে, এই যে দেখেন, সে আমারে বলছে যে ইনশাল্লাহ ফাইনালি গট ইট। দেখেন, সে আপওয়ার্কে অ্যাপ্রুভ করাইছে, এবং আমি তারে বললাম যে সাপোর্টের কথা বলছিলেন, সে কি বলল, ওয়েট আমি একটা লিঙ্ক দিচ্ছি, দেখেন এই যে হাউ টু গেট আপওয়ার্ক প্রোফাইল অ্যাপ্রুভড, হাউ ব্রিং ইউর ওন ট্যালেন্ট টু আপওয়ার্ক। দেখেন, এই জাস্ট দুইটা পড়েই, দুইটা এর আর্টিকেল পড়েই তিনি তার আপওয়ার্ক প্রোফাইলটা অ্যাপ্রুভ করাইতে পারছেন। তো দেখেন, বিষয়টা হচ্ছে জাস্ট আপনাকে যে সবসময় অন্য কারোর জন্য অপেক্ষা করতে হবে, ব্যাপারটা এইরকম না। দেখেন, অনেকে এখানে বিষয় বলতেছে যে ইউজ প্রফেশনাল ইমেইল, যদি এই বিষয়গুলো হয়তো আমিও জানি না, বাট আপনারা এই দুটা জিনিস পড়তে পারেন, কারণ আপনারা ভবিষ্যতে করবেন, আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করবেন, তখন এই প্রবলেমটা আপনাদেরও হইতে পারে। সো এই জন্য আমি এই দুইটা ইউআরএল এর লিঙ্ক আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এই দুটা পড়বেন, এই দুটো ব্লগ পড়বেন যে সেখানে কি বলছে, এবং রেজাল্ট কিন্তু আমাদের এক ভাই পাইছে, তাই আমি বলতে পারি আপনাদের যে রেজাল্ট হয়তো আপনারাও পাবেন। বাট এই জিনিসগুলো পড়ে রাখবেন যে যদি আপনার আপওয়ার্ক প্রোফাইল রিজেক্ট হয় তাহলে আপনি কি করবেন, ভেঙে না পড়ে কি করতে হবে, তখন আপনি হয়তো বুঝতে পারবেন বিষয়টা। তো অবশ্যই এই ব্লগ দুইটা পড়বেন। ওকে, এবার আমরা আরেকটা লাস্ট বিষয় দেখব, সেটা হচ্ছে লোকাল বিজনেস। সো লোকাল বিজনেস বিষয়টা কি, ধরুন এটা আমি নেই, মনে করেন আপনি মনে করেন কি করতেছেন, ঢাকায় যাচ্ছেন, বা ঢাকার কথা না, বাংলাদেশে বাদ দিয়ে আমরা মনে করি যে আপনি ইউএসএ গেছেন। ইউএসএতে আপনি ডাব্লিউ স্টেট বা ওয়াশিংটন ডিসি যেটা, সেখানে আপনি গেছেন, এবং আপনার কি দরকার, আপনার আপনার ক্ষুধা লাগছে, আপনার খাওয়া দাওয়া করা দরকার। তো আপনি কি করতে পারেন, আপনি এভাবে সার্চ করতে পারেন, রেস্টুরেন্টস ইন রেস্টুরেন্টস ইন আপনার যে নির্দিষ্ট লোকেশন, ধরেন আমি ক্লায়েন্ট আপনারা বলছে যে ডাব্লিউ স্টেটের আশেপাশে, ডাব্লিউ স্টেট ওয়াশিংটন ডিসি যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো খুঁজে বের করেন। ওকে, সো এটা কি দেখালো, এটা আমার এলাকার রেস্টুরেন্ট আসে কেন, হাই হাই। আচ্ছা, গুগল কি নেশা করলো না? গুগল বিডিতে মনে হয় আছেন। দেখা ভাই নিজের লোকেশন ভাই আচ্ছা একটু আচ্ছা বেশিরভাগ আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিলাম, এই যে স্পেসিফিক ভাবে বলে দিলাম যে রেস্টুরেন্টস ইন ওয়াশিংটন স্টেট। ওকে, দেখেন এই যে দেখেন রেস্টুরেন্টের কিছু লিস্ট আপনার কাছে আসতেছে, এবং এগুলোকে বলে লোকাল বিজনেস। গুগলের এই সার্ভিসটার নাম হচ্ছে লোকাল বিজনেস। অর্থাৎ দেখেন, গুগল প্রথমে কিছু জিনিস আপনাকে শো করতেছে, এবং তারপরে ওয়েবসাইট শুরু হয়েছে, এবং প্রথমে যে বিষয়গুলো শো করতেছে যে হোটেলের নাম, একটা রিভিউ, তারপরে রেস্টুরেন্টে কিছু ইনফরমেশন। সো এইটা হচ্ছে এই গুগলের এই সার্ভিসটার নাম হচ্ছে লোকাল বিজনেস সার্ভিস। আপনি যদি এটা ওপেন করেন, দেখবেন যে একটা পেজ আপনার কিছু ইনফরমেশন সেই রেস্টুরেন্ট সম্পর্কে দিচ্ছে, যেমন বলতেছে রেস্টুরেন্টের নাম, ওয়েবসাইট, ডাইরেকশন, আপনার এখান থেকে একটা রিভিউ দিছে, রেস্টুরেন্টের ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে, অ্যাড্রেস, আওয়ার্স, ও ফোন নাম্বার। এখন আপনি বলতে পারেন যে ভাই এই পেজটা কি রেস্টুরেন্ট যারা ওনার তারা বানাইছে? আসলে সেভাবে আসলে তারা বানায় না, এটা গুগল অটোমেটিক হয়েছে, গুগলে লোকাল বিজনেসটা অটো অ্যাড হয়েছে, এবং এখান দেখে আপনি আসলে ইনফরমেশনগুলো পাইতে পারেন। যেরকম আমার এর আগে যে লিড জেনারেশনের কাজগুলো আমি করছি, সেখানে যে লিডগুলো যে কালেক্ট আমি করি, আমাদের সামনে লিড জেনারেশন ক্লাস আছে, সেখানে আরো বিস্তারিত পাবেন। মূলত এই লোকাল বিজনেস থেকে আমি লিডগুলো কালেক্ট করি। যেরকম আমার একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে মেডিকেল অ্যাটর্নি, বানানো হয়তো ভুল হইতে পারে, ইন সিয়াটল।
আমি একটু সার্চ করি, বানান হয়তো ভুল হয়েছে, এই যে সিয়াটেল বানান ভুল হয়েছে। ওকে, তো দেখেন আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে মেডিকেল অ্যাটর্নি যারা আছে সিয়াটেল, ডাব্লিউ, ওয়াশিংটন স্টেটের আশেপাশে তাদের একটা ইনফরমেশন দাও। তো আমি দেখেন, আমি যদি এই গুগলের যে আছে লোকাল বিজনেস আছে এই সার্ভিসটা তাদের এখান থেকে যদি দেখি, তাহলে দেখেন আমি অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছি, যে 5 স্টার রিভিউ। এখন কথা হচ্ছে, ক্লায়েন্ট এই কাস্টমার কেন করতে বললো? অবশ্যই ক্লায়েন্টের কি মেডিকেল অ্যাটর্নি দরকার পড়ছে এই জন্য। আপনি যদি গণহারে 100 টাকা দিয়ে দেন, বাট দেখা গেলো তারা কোয়ালিটিফুল না, ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে আর আসবে না। বাট আপনি যদি একটু নিজে রিসার্চ করে দেখেন, যে এখানে দেখেন 5 জন এটা রিভিউ করছে 4.2, অবশ্যই আপনি এটা তাকে রিকমেন্ড করবেন, অবশ্যই এটা করবেন না। কারণ এখানে রিভিউ দেখেন 1.0, আপনি কি আপনার ক্লায়েন্টকে এখানে পাঠাতে চাইবেন, বা আপনি যাবেন? আমার মনে হয় না যাবেন। তো লোকাল বিজনেসের প্লাস পয়েন্ট হচ্ছে এই যে রিভিউ যে সিস্টেমটা, এখানে দেখেন যে 27টা রিভিউ আছে 5 স্টার। তো অবশ্যই আমি আমার ক্লায়েন্টকে কি বলবো, ক্লায়েন্টকে অবশ্যই লিস্ট দিব এবং অবশ্যই এই নামটা বলে দিব যে হ্যাঁ আমি রিভিউটা আর বেশি পাইছি, আপনি চাইলে এখানে যাইতে পারেন। এবং ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্কটা তখনই কিন্তু বাড়বে, তখনই কিন্তু সম্পর্কটা আরো বেশি গভীর হবে, যখন ক্লায়েন্ট আপনার থেকে হেল্প পাবে। সো লোকাল বিজনেসের বিষয়টা আমি আরেকবার বলি, সিম্পল আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করবেন, কোনো কিছু একটা জাস্ট যদি এভাবে করেন যে রেস্টুরেন্ট ইন ওয়াশিংটন, ইয়ার দরকার নাই, রেস্টুরেন্ট ইন ধানমন্ডি, আমি দেখি H2O পাই কিনা। H2O কথা মনে আছে আপনাদের? জি ভাইয়া আছে ভাইয়া, মিস ওয়ার্ল্ড। সো দেখি আমরা আসলে ধানমন্ডিতে H2O পাই কিনা। আচ্ছা, H2O হচ্ছে একটা রেস্টুরেন্টের নাম, আপনারা যারা দেখছেন শোটা তারা হয়তো জানেন। দেখেন এটাতে যেটা হবে যে আপনার ধানমন্ডি এলাকায় যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনি ইনফরমেশন একটা পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই যাওয়ার আগে আপনি কি করতে পারেন, একটা ধারণা নিয়ে যাইতে পারেন যে কোন রেস্টুরেন্টটা ভালো হবে, কোনটা খারাপ হবে। সো লোকাল বিজনেসের আসলে মেইন লক্ষ্য হচ্ছে এইটা, যে আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দেবে। ম্যাপে তো আপনি পাচ্ছেনই। ভাইয়া রেটিং জি, গুলো তো দেয় কাস্টমার দেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, রেটিংগুলো কাস্টমারের দেওয়া। এখানে যে রেটিংগুলো আছে এগুলো কাস্টমারের দেওয়া, যেরকম টেক আউট ধানমন্ডি প্রায় 4,500 মতো রিভিউ, এগুলো কিন্তু কাস্টমারের দেওয়া। এগুলো সবগুলো কাস্টমারের দেওয়া। এখন বলতে পারেন যে গুগল কাস্টমারের কাছে এই রিভিউগুলো কি কাস্টমারগুলো এসে এসে রিভিউ দেয়? ব্যাপারটা আসলে এরকম না। আপনার যদি ফোনের লোকেশন চালু থাকে এবং আপনি যদি কোনো একটা নতুন জায়গায় যান, আপনার ডাটা যদি অন থাকে, দেখবেন ওখান থেকে ঘুরে আসার পর গুগল একটা নোটিফিকেশন পাঠাইছে আপনার কাছে, যে আপনি যে ওই জায়গায় গেছিলেন ওই জায়গার নাম সহ, যে হাউ ওয়াজ সেই জায়গার নাম, দেন আপনার কাছে রিভিউ চাচ্ছে। এরকম কি পাইছেন কেউ ফোনে, যেটাকে লোকাল গাইড বলে? অনেক এরকম, পাইছি ভাইয়া, হ্যাঁ, অনেক জায়গায়। মূলত আপনার কাছে এই যে ইনফরমেশন গুলো কালেক্ট করছে, এখানে 4,500 মতো পার্সন রিভিউ করছে, তো 4,500 পার্সন কে এসে এসে রিভিউ করছে? আসলে না, 4,500 পার্সন এসে এসে রিভিউ করে নাই। তাদের কাছে এটা গুগল ঠিক ওইভাবেই নোটিফিকেশন পাঠাইছে, এবং যারা যারা সেখানে রিভিউ করছে তারা তারা ইয়ে পাইছে। গুগল বলতে গুগল ম্যাপে এটা গুগল ম্যাপের, নোটিফিকেশন জি পাঠায়। গুগল ম্যাপের, এবং সেটাকে লোকাল বিজনেস বলে, কি বলে, লোকাল গাইড। অনেক রকমের কোশ্চেন আস্ক করে, তারপরে হ্যাঁ হ্যাঁ, অনেকেই কোশ্চেন, গুগল অনেক সময় কোশ্চেনটা আস্ক করে। ওকে, সো আমরা মূলত আজকে যে খুব আহামরি কিছু দেখলাম সেটা না, বাট এই বিষয়টা, এই স্কিলটা যদি আপনি বাড়ান, দেখবেন যে আপনি আম, অনেক বিষয়ে আপনার প্রশ্নের অ্যান্সার আপনি পেয়ে যাচ্ছেন, এবং আপনি এটা করবেন, এটা অবশ্যই দরকার। এবং এটা যখন আপনি করবেন, আস্তে আস্তে আপনার কোশ্চেন করার স্কিলটা বাড়তে থাকবে, এবং আপনি দেখবেন যে আসলে অনেক প্রশ্নের অ্যান্সার আপনি নিজে নিজে পেয়ে যাচ্ছেন, অনেক প্রশ্নের অ্যান্সার আপনি নিজেই পাচ্ছেন। তো কারো অ্যান্সারের জন্য কারো কাছে ওয়েট করতে হইতেছে না, এটা অবশ্যই আপনি দেখবেন। তো সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? আসলে খুব আহামরি কিছু না ছিল না আজকে, বাট জাস্ট আমরা এই বিষয়গুলো জানা দরকার। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা একদমই নতুন, বিশেষ করে তাদের বিষয়গুলো জানা দরকার। আর আপনারা যারা জানেন তারা তো জানেনই, তারা হয়তো একটু বিরক্ত হইলেন, বাট বিরক্ত হবেন না। আশা করি যে আপনারা এখান থেকে ইয়াও পাইছেন, একটা ধারণা পাইছেন, বা কনফিডেন্ট লেভেলটা গ্রো হইতে পারে,
যে না আসলে রিসার্চ করে কিছু করা যায়। শুধুমাত্র এইটা না, আপনি যদি রিসার্চ করেন, যেটা আমি প্রায় করি, যে টপ স্কিলস ফর আপওয়ার্ক, দেখেন না আমার সাজেশনে চলে আসছে, কারণ আমি এটা কয়েক হাজার বার হয়তো সার্চ করছি। এবং 2021-এর একটা লিস্ট দিচ্ছে, আমি তো সবসময় 2019-এরটা দেখতাম। সো আপওয়ার্কের জন্য টপ 100টা স্কিল নিয়ে দেখেন, তারা কিন্তু একটা দিছে যে কোন কোন স্কিলগুলা আপওয়ার্কে আপনাকে সফল হতে সাহায্য করবে। দেখেন আইটি রিলেটেড জব, যদি এটা নতুন পোস্ট, কিন্তু আমি দেখি না, এটা আমি আজকে দেখতেছি। আমাকে সবসময় 20-টা দেখা হইতো, 19-20 দুইটা দেখা হইতো। বলতেছে আইটি জবের মধ্যে আপনি যদি যান, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব ডেভেলপমেন্ট, কোডিং, জাভাস্ক্রিপ্ট, সো এই বিষয়গুলো আপনারা দেখতে পারেন। তাহলে যেটা হবে যে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন দিকে আগানো উচিত। জি ভাই। মার্কেটিং নিয়ে কিছু আছে কিনা তখন? মার্কেটিং তো ভাইয়া আমি এই যে আছে, মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং, ওই আছে এই যে অ্যাডভার্টাইজমেন্ট এন্ড মার্কেটিং জব টপে আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও টপে আছে। তারপরে পিপিসি আর বাংলাদেশে খুব বেশি ইউজ হয় না, বাট উন্নত দেশে ভাই পিপিসির ওপর প্রচুর যেরকম আমার ক্লায়েন্ট প্রায় $5,000 খরচ করেন এই পিপিসির পিছনে, পেইড পার ক্লিক। বাংলাদেশে কি কাজ করবো ভাই? তা ঠিক আছে, কাজ করবেন না, কিন্তু ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা এইরকম যে আপনি আগে তো মানে ব্যাপারটা এরকম যে আপনি নিজের সার্ভিস সেল করে তার একজনকে সার্ভিস দিচ্ছেন। আপনার কাছে আপনার কাস্টমারটা কিভাবে আসবে এটা ভাবেন। আপনার কাছে আপনার কাস্টমার আসবে আপনার মার্কেটিং এর জন্যই তো। আপনি কিন্তু সেখানে আপনার বিজনেসটা করতেছেন, যে আপনি আপনার বিজনেস সেল করে আরেকজনের বিজনেস হেল্প করতে যাচ্ছেন। সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে জেনে রাখা মানে বিষয়টা দরকার। পিপিসি বাংলাদেশে খুব বেশি ইউজ হয় না, ইদানিং কিছু জায়ান্ট কোম্পানিগুলো ইউজ করতেছে, বাট খুব বেশি ইউজ মানে আগে হইতো না, বাট এখন হয়। যে খুব বেশি হয় না সেটা বললে ভুল হবে, এখন জায়ান্ট কোম্পানিগুলো করতেছে, দেখবেন অনেক অ্যাড তারা এখন গুগলে দিচ্ছে। অফিসিয়াল কাজ কি শেষ? হ্যাঁ, আমাদের মোটামুটি আজকে এতটুকুই ছিল, খুব বেশি কিছু না। একটু 2 মিনিট পিপিসিটাই দেখান আপনি। আচ্ছা, পিপিসি বলতে যেটা বলে পেইড পার ক্লিক, গুগল অ্যাডস। যেটা গুগল অ্যাডস বলতে কি, আপনি ধরেন আপনি কোনো কিছু একটা কাজ করতেছেন, ব্যাপারটা এইরকম, আপনি যদি ইউটিউবে একটু যান। আচ্ছা, ইউটিউবে যাওয়ার পর দেখেন ইউটিউবে ঢোকার প্রথমেই এই যে দেখেন একটা অ্যাড দেখতে পাচ্ছেন, প্রথমে একটা অ্যাড দেখতে পাচ্ছেন, দেখেন লেখায় আছে অ্যাড। আচ্ছা, ভালো কথা, এটা কিন্তু গুগল অ্যাড না, সরি, এটা কিন্তু ইউটিউব অ্যাড না, এটা কিন্তু গুগল অ্যাড। ইউটিউবের অ্যাড হচ্ছে হাতে গোনা কয়টা, এবং সেটা যদি আপনাদের দেখাই, আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে যদি একটু দেখাই, স্পার্কলে ফোনের পার্সোনাল জিমেল আমার কাছে লগ ইন করা, কারণ তার সবকিছু ম্যানেজ যেহেতু করি। ওকে, আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে 153টা। আচ্ছা, তো আমি যদি আপনাদের কিছু অ্যাড দেখাই, মনে করেন যে আমি কোনো একটা এডিট করি একটু। ওকে, এটা তো মনে হয় এডিট করা যাবে না এখন। আচ্ছা, আমি একটু চেষ্টা করি, না এডিটর থেকে না। আচ্ছা, এটা দেখাইতেছে না, তাহলে যেটা হবে আমি একটা নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করি বলতে নতুন একটা ভিডিও আপলোড করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আপনাদের কাছে। আচ্ছা, এই যে ভিডিও আপলোডিং এর যে বিষয়টা, এটা কিন্তু আমার ডেইলি একটা কাজের একটা অংশ, যেখানে আমাদের প্রতিদিনের মিটিং আপলোড করতে হয়, এবং ইউটিউবটাকে আমরা আমাদের ভিডিও হোস্টিং হিসাবে ইউজ করি, যেটা ইউটিউব ফ্রি সার্ভিস দিচ্ছে। তো ধরেন যে এই একটা ভিডিও আমি আপলোড দিলাম। ওকে, এগুলো কোনো কিছু দিলাম না। এই যে দেখেন, এই যে মনিটাইজেশনের ব্যাপারটা, গুগল ইউটিউবের যে ইউটিউবের অ্যাড কিন্তু হাতে গোনা কয়টা। প্রথমে দেখেন ডিসপ্লে অ্যাড, অর্থাৎ আপনার ভিডিও চলবে, তার ডান পাশে একটা অ্যাড দেখাইতে পারে। এরপর হচ্ছে ওভারলে অ্যাড, যেটা নিচে দেখাবে, আপনি ভিডিও যখন চলে তখন দেখবেন নিচে একটা অ্যাড দেখায়, অ্যাড শো চলতেই থাকে। এরপর হচ্ছে স্পন্সর্ড অ্যাড, আপনি যখন ভিডিওটা শেষ হয়ে যাবে তখন দেখবেন বাম পাশে একটা অ্যাড শো করতেছে। এরপর কি স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড। ইউটিউবের অ্যাড মূলত হচ্ছে এই 5টা, 1 2 3 4 5, এই 5 ক্যাটাগরি অ্যাড হচ্ছে ইউটিউব দেয়। বাট এই অ্যাডটা যে অ্যাডটা আমরা দেখলাম, দেখেন এই অ্যাডটা কি কোনোভাবে ওই 5টা ক্যাটাগরির সাথে যায়? এই অ্যাডটা
কোনোভাবে কি যায় 5টার সাথে? না ভাই। যায় না। সো না ভাই, এই এটা তো আলাদা ভাবে আছে। অ্যাডটা মূলত হচ্ছে আমার গুগলের অ্যাড, এবং এই অ্যাডটা যে দিছে এটা আমি আপলোড করব না, ক্যান্সেল আপলোড। আচ্ছা, আমি আগে ভিডিওটা ডিলিট করি। সো ওই যে অ্যাডটা যেটা আছে, এই অ্যাডটা দেওয়ার জন্য অবশ্যই গুগলকে কেউ না কেউ পে করছে, এবং আমি যদি এই অ্যাডটাতে ক্লিক করি, এই যে আমি ক্লিক করলাম এটার জন্য যে অ্যাড দিছে তার কাছে ডলার চার্জ করবে। মানে পিপিসি এটার ফুল মিনিং হচ্ছে পে পার ক্লিক। পে পার ক্লিক। আপনার অ্যাডে যদি কেউ ক্লিক করে তাহলে আপনাকে পে করতে হবে, আদারওয়াইজ পে করতে হবে না। এবং এই যে আমাকে যে একটা ইনফরমেশন দিল, এখানে অবশ্যই কোথাও না কোথাও সাইন আপ, বা এই যে দেখেন পপ আপ চলে আসছে একটা, যেখানে বলছে রিড মোর। আমি যদি রিড মোরে করি আমাকে সাইন আপ করতে বলবে, এবং সাইন আপ আপনি যখন করবেন তখন ঠিক এইরকম এই কাজগুলো মূলত অ্যাক্টিভ ক্যাম্পেইন দিয়ে করা হয়। তখন আপনার কাছে এইরকম কিছু লিস্ট আসবে, আপনি যেভাবে অ্যাড রান করে রাখবেন। দেখেন এই আমার কাছে যে ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটা অ্যাডের ফাইল। যেমন প্রথম ফাইলে যদি ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের ওই অ্যাড থেকে প্রায় 1963 জন আসছে সেই অ্যাড থেকে, এবং যারা সাইন আপ করছে তাদের ইনফরমেশন কিন্তু এখানে। তো পিপিসি ব্যাপারটা কি বুঝতে পারছেন? পিপিসি হচ্ছে পেইড পার ক্লিক। শুধুমাত্র এইটা না, আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে সার্চ করেন, যেমন ব্যাপারটা হইতে পারে ধরেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আপনি এটা সার্চ করলেন, দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই প্রথম দিকে এপিসোড মিক্স সাউন্ড, এই যে এটা দেখতে পাচ্ছেন, এই অ্যাডটা কি দেখতে পাচ্ছেন? এটা কিন্তু এটা কিন্তু ইউটিউবের কোনো অ্যাড না, এটা কিন্তু গুগলের অ্যাড। সো এটাই হচ্ছে মূলত, এখন বলতে পারেন ভাই গুগল ইউটিউব দুইটাতে এক। হ্যাঁ, দুইটা এক, বাট অ্যাড দেওয়ার সময় কিছু ইনফরমেশন আলাদা পড়ে, যে আপনি সেটা কি হিসাবে অ্যাড দিবেন। তো পিপিসি ব্যাপারটা কি ভাই বুঝতে পারছেন যে পিপিসি অ্যাডটা কিভাবে কাজ করে? এখন বলতে পারেন যে ভাই অ্যাডটা আসলে কিভাবে দেয়, এটার জন্য যেটা করতে পারেন যে গুগলের অ্যাড ম্যানেজার আছে, কিন্তু এই অ্যাডগুলো দেওয়ার জন্য গুগলের অ্যাড ম্যানেজার আছে, যে admanager.google.com, এখান থেকে মূলত দেওয়া হয়। এখান থেকে আপনি ক্যাম্পেইনটা সেট আপ করে দিবেন, তারপরে আপনি অ্যাডটা দিতে পারবেন। এই ক্যাম্পেইন সেট আপের জন্য কিছু নলেজের প্রয়োজন পড়ে, না হয় কিন্তু আপনার ক্রেডিট কার্ড গুগল খালি করে দিবে। আপনি কিরকম লিড চান, তো যেহেতু আপনাকে প্রত্যেকটা লিডের জন্য পে করতে হবে, অবশ্যই এটা করার জন্য অবশ্যই আপনাকে আগে কিছুটা লেখাপড়া তো করাই লাগবে, বিষয়গুলো ডিটেল জানতেই হবে আপনাকে, যে কোনটা কিভাবে কাজ করে। ফেসবুক অ্যাড ম্যানেজারের মতো গুগলের অ্যাডগুলো দেওয়ার জন্য আসলে এই অ্যাড ম্যানেজার আছে, যেখানে আপনার টার্গেটেড লোকেশন, টার্গেটেড অডিয়েন্সের ইনফরমেশন, বয়স, জেন্ডার, এই বিষয়গুলো গুগলকে বলে দিতে হয় যে আমি এই বয়সের, এই জেন্ডারের, এই ধরনের মানুষকে চাইতেছি যারা এই রিলেটেড ইনফরমেশন সার্চ করতেছে। এবং গুগল অ্যাডটা হচ্ছে সর্বাধিক মানে এখান থেকে লিড পাওয়া যায়, ভ্যালিড লিড, যেহেতু গুগল তো গুগলের কাছে তো ইনফরমেশনগুলো আছে। সো তুমি ভাই ব্যাপারটা কি বুঝতে পারছেন যে পিপিসি ব্যাপারটা, পেইড পার ক্লিকের বিষয়টা? জি ভাই। ওকে। ভাবতেছি আমার পেজের অ্যাড করবো।